শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 19তম পর্বে আপনাদের স্বাগত জানাই। এই পর্বটি বাহাস পর্ব, অর্থাৎ আজ আমরা বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে তার চলচ্চিত্র ভাবনা নিয়ে কথা বলবো। তো আমাদের সেই বিশেষ ব্যক্তিটি হচ্ছেন আজকে ডক্টর সাজেদুল আওয়াল। এই মুহূর্তে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে যতটুকুই লেখালেখি হচ্ছে, গবেষণা হচ্ছে, তার মধ্যে তিনি আছেন একেবারে সর্বাগ্রে। তিনি একজন একনিষ্ঠ সক্রিয় চলচ্চিত্র লেখক, গবেষক, শিক্ষক, পাশাপাশি একজন চলচ্চিত্র নির্মাতাও বটে। তো আজকে আমরা তার কথাই শুনবো একটু পরেই, কিন্তু তার আগে আমি তার একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ডক্টর সাজিদুল আওয়াল চলচ্চিত্র নিয়েই তার পিএইচডি, এবং বিশেষ করে আমাদের ঋত্বিক ঘটক, তাঁকে নিয়ে তিনি কাজ করেছেন, এবং ঋত্বিক ঘটককে নিয়ে তার আরো একাধিক গ্রন্থ এবং সংকলন রয়েছে। শুধু ঋত্বিক নয়, মৃণাল সেন, সত্যজিৎ রায়, বাংলাদেশের চলচ্চিত্র, পশ্চিমবঙ্গের চলচ্চিত্র, চলচ্চিত্রের ভাবনা, বোধ, চলচ্চিত্রের দর্শন ইত্যাদি নানা বিষয় নিয়ে তিনি লিখেছেন, এবং তার গোটা 15-র মতো গ্রন্থই রয়েছে চলচ্চিত্রের বিষয়ে। তার আরেকটি পরিচয়, তিনি নাট্য জগতেরও মানুষ। আমাদের যৌবনে ঢাকায় একটি নাটক বেশ নাম করেছিল, ঢাকা থিয়েটার ফণিমনসা। আপনারা অনেকে সেটা দেখে থাকবেন, জেনে থাকবে তার সম্পর্কে। তিনিই তার রচয়িতা, এবং এছাড়াও আরো কিছু মৌলিক নাটক লিখেছেন, অনুবাদ করেছেন, কাব্য নাটক লিখেছেন, নাটক বিষয়ক গ্রন্থ লিখেছেন, এবং তার সংখ্যাও প্রায় গোটা 10। আর প্রবন্ধ যে কত লিখেছেন, চলচ্চিত্র বিষয়ক নিবন্ধ বাংলা ইংরেজি দুই ভাষাতে প্রায় 2 হাতে লিখেছেন, অসংখ্য অসংখ্য লিখেছেন। এখনো অনেকগুলোই হয়তো বা গ্রন্থভুক্ত হয়নি। তিনি বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত চলচ্চিত্র বিষয়ক। তিনি শিক্ষকতা করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, বাংলাদেশ নিমকো, ন্যাশনাল ইনস্টিটিউট ফর মাস কমিউনিকেশন, আমাদের যে মুহূর্তের সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সেখানে পাশাপাশি দুটো বেসরকারি বিশ্ববিদ্যালয়, গ্রেন বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই জায়গাতেও তিনি শিক্ষকতা করেছেন। চলচ্চিত্র বিষয়ক নানাবিধ সাংগঠনিক দায়িত্ব, পেশাদারি দায়িত্ব, জুরি বোর্ডের মেম্বার, সেন্সর বোর্ডের সদস্য, অনুদান কমিটি ইত্যাদি নানা ধরনের চলচ্চিত্রিক সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সমান লিপ্ত রয়েছেন। আর তার চলচ্চিত্র মূলত তিনি বানিয়েছেন প্রামাণ্যচিত্র, বেশ কিছু প্রামাণ্যচিত্র বানিয়েছেন। তবে 2017 সালে সরকারি অনুদান প্রাপ্ত একটি পূর্ণদৈর্ঘ্য ছবি তিনি তৈরি করেছেন, ছিটকিনি, যেটি একাধিক পুরস্কারও পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো আজকে আমরা এহেন একজন বর্ণাঢ্য চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমাদের মাঝখানে পেয়ে অত্যন্ত আনন্দিত। পরবর্তী ঘন্টাখানিক সময় আমরা তার কাছ থেকে তার জীবন, তার চলচ্চিত্র ভাবনা, তার চলচ্চিত্র স্বপ্ন নিয়ে কথা বলবো, এবং শেষ পর্বে একটি মুক্ত আলোচনার ব্যবস্থা রেখেছি। আমরা যারা লাইভ দেখছেন আমাদের অনুষ্ঠানটি, আপনারা যারা মন্তব্য করবেন বা কোনো প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে, আমরা সেগুলোকেও তার সামনে উপস্থাপন করব এবং তার বক্তব্য শুনবো। তো আমার এই সূচনা পর্বের বক্তব্য এখানেই শেষ। আমি এবার আনুষ্ঠানিকভাবে বিস্তারের পক্ষ থেকে ডক্টর সাজিদুল আওয়ালকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অন্তর্জাল মঞ্চে। সাজিদুল আওয়াল। ধন্যবাদ। আপনি যে সাবলীল ভাবে বললেন সবকিছু, সেটা অনেক সুন্দর হয়েছে। আর আমি শুরুতেই বিস্তারকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এখানে যুক্ত করার জন্য, আপনাকে এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন সবার কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সবার অনুভূতি নিয়ে আমি আমার কথা শুরু করব। কিন্তু আপনি কি আমাকে কিছু প্রশ্ন করবেন নাকি? সেটাই আমাদের আঙ্গিক টনটা এরকমই, আমরা প্রশ্নোত্তর মধ্যে এগিয়ে যাব, মাঝে মাঝে হয়তো আমরা নিজেরাও মন্তব্য করব স্বাধীনভাবে। তো আমি শুরু করতে চাই আপনার সূচনা পর্বের গল্পটা দিয়ে, অর্থাৎ চলচ্চিত্রের প্রতি কিভাবে আগ্রহী হয়ে উঠলেন, এবং আপনার সেই সূচনার যে বয়ানটি, সেই গল্পটি শুনতে আমরা খুবই আগ্রহী। না, সে ঠিক আছে। হয় কি যে আমাদের সবার জীবনেই আসলে কোনো না কোনো একটা ঘটনা বা একাধিক ঘটনা প্রভাব ফেলে, যে কারণে আমরা হয়তো আমার ভাষায় বকে যাওয়া, আমি বকে গেছি নানা ভাবে। যেমন ধরেন, আমি দেশ স্বাধীন হওয়ার পরে যে কি বলে থিয়েটার যজ্ঞ এখানে শুরু হয়, তার সাথে কিন্তু আমি জড়িয়ে গিয়েছিলাম। আমি 1973 সালের শেষের দিকে ঢাকা থিয়েটারে যুক্ত হয়ে যাই,
কাজ শুরু করি, মূলত ব্যাক স্টেজে কাজ করেছি। আর ওই সময় এই বাংলাদেশে হয়েছিল, ভারতীয় চলচ্চিত্র উৎসব। সেখানে আমি, আমার যতদূর মনে পড়ে, যে জোনাকি সিনেমা হলে আমি সুবর্ণরেখা দেখেছিলাম। অভিসারে আমি আহ সুবর্ণরেখা তো আপনারা জানেনই, ঋত্বিক ঘটকের চলচ্চিত্র। এবং মাটির মনীষ বলে আমি মৃণাল সেনের একটা ফিল্ম দেখলাম। তো এগুলো আমার উপর প্রভাব ফেলেছে। ওই যে শুরুতে বলছিলাম যে কোনো না কোনো প্রভাবের কারণেই কিন্তু আমরা, হ্যাঁ, আমি সদর্থেই বলছি, বকে যাওয়া বা এই পথে আসা, সেইটা কিন্তু আমার ঘটে। কারণ আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম। বাবার ইচ্ছা ছিল যে আমি একটা বুয়েটে পড়াশোনা করবো বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি নাটক পাগল হয়ে গেলাম। হ্যাঁ, বাবাই বলছেন যে আমার ছেলেটা বকে গেছে। যাই হোক, আমি এর জন্য তো নই যে আমি এই বকে গেছি। বরং আমার ভালোই লাগে যে এই বয়সে এসে যে আমি অনেক কিছুই রেখে গেছি কাজকর্ম। যে কারণে হয়তো আপনারাও আমাকে স্মরণ করছেন এই অদমকে। সেজন্য আবার আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো সেইটা একটা দিক যে নাটকের, এবং ওই সময় ফিল্ম দেখলাম। ওই সময় আমাদের ঢাকা থিয়েটারের সৈয়দ সালাউদ্দিন জাকি, উনি তখন পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করতেন। এবং তিনি, তার একটা সংসদ ছিল, সিনে আর্ট সার্কেল। সেটার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কাজ করি। আমাকে বলা হলো যে তুমি এই যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, তার বাসায় যাও, গিয়ে একটা ফুলদানি নিয়ে আসো, একটা টেবিল ক্লথ নিয়ে আসো। এগুলো নিয়ে মহিলা সমিতিতে গেলাম। গেলাম পরে সেখানে দেখি কি যে অনেক চেয়ার, মহিলা সমিতি মানে সেই 74 এর মহিলা সমিতি। কাঠের চেয়ার, বিয়ে বাড়িতে যেরকম চেয়ার থাকে সেগুলো আমি একা সব, মানে প্রায় 350-400 চেয়ার, সেগুলো সব এক এক করে করলাম। মানে ওই সময় এত কাজ ভালো লাগতো, এখনো লাগে, তখন আরো ভালো লাগতো। তো সেগুলা করলাম, ফুলদানি করলাম। আমি তখনও জানি না এখানে কি হবে। তখন দেখলাম যে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, আর অনুষ্ঠান হয়ে গেল। এবং যে ফিল্মটা দেখলাম, বুলগেরিয়ান একটা ফিল্ম, দি গোটস হর্ন, যদি নামটা ভুল না বলে থাকি। আমি ভাবলাম যে এগুলা কি সম্ভব? নিজের কথা এভাবে বলা যায়? তা আমি তো ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। আমি ওখানে লোকনাট্য দেখেছি, যাত্রা, শাড়ি, পালা গান, তারপরে কি বলে যে এই সমস্ত কিছুর ভিতর দিয়ে সার্কাস, এগুলো আমি দেখেছি। রাত জেগে কীর্তন, ঢপ কীর্তন, সন্ধ্যা কীর্তন, ভোর কীর্তন। তো আমার লেখক সত্তাটাও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হচ্ছিল। আমি তখন ওই যে আপনি যেমনটা বললেন যে কাব্যনাটক মীমাংসা লিখেছি। যাই হোক, এগুলো আমাকে প্রভাব আমার উপর পড়েছে। এবং আমি মনে করি যে আমি আসলে এইভাবে যে একটা কিছু এর মধ্যে নিজেকে গুঁজে দিলাম, এর পিছনে আসলে অনেকগুলো কার্য সূত্র আছে, যেগুলো কারণ হিসাবে বা প্রভাব হিসাবে আমার মধ্যে পড়েছে। তো তখন আমি আবার লেখালেখির দিকেও নজর দিলাম যে ফিল্মের উপর লিখতে হবে। ওই সময় আমাদের এই সিনিয়র সার্কেলে একটা কাগজ ছিল, চিত্রস্বর। এই নামটাও আমার যতদূর খেয়াল হচ্ছে যে এই নামটাও চিত্রস্বর, এটা আমারই দেয়া ছিল। এবং সেটা নিয়ে আমি কাজও করতাম। পুরনো ঢাকার র‍্যাংকিন স্ট্রিটে সপ্তর্ষি বলে একটা কি বলে প্রেস ছিল। ওই প্রেসের মধ্যে রাত জেগে জেগে ওই প্রুফ দেখতাম, ইত্যাদি করতাম। তো এইভাবে আমি আসলে জড়িয়ে গেছি আরকি। আচ্ছা। না, মজার, বেশ একটা আকর্ষণীয় গল্প এবং অনেকগুলো তথ্য আমাদের জানাও ছিল না আসলে, শুনে খুবই ভালো লাগলো। তো হ্যাঁ, এরপর তো অনেক বছর, প্রায় ৪০ বছরের মতো কেটে গেল এবং হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ, জি। এবং আপনি নিজেকে এই চলচ্চিত্র, লেখালেখি, নাটক এর সঙ্গেই জড়িয়ে রাখলেন। এটাও কম হুম। অর্জন নয়। আমাদের মতো দেশে এটা করতে পারার জন্য যথেষ্ট মনোবল এবং যথেষ্ট আ আত্ম আ আমি তাগিদেরও বলব লাগে আরকি। হ্যাঁ, ত্যাগী একটা হুম, হুম। বিশাল, বিশাল লাগে। স্যাক্রিফাইস কিন্তু আমরা করে করতে যাই। করে সেইটাই। তো হ্যাঁ, আমি এগুলো হয়তো ওইভাবে। হ্যাঁ, তো আপনার এই পর্ব মানে এই যে লেখালেখি, কি বই লিখলেন, প্রকাশনা করলেন, ছবি বানালেন, ছবি নিয়ে শিক্ষকতা করলেন। এই যে একটা অভিজ্ঞতার ঝুলি আপনার জি, জি, জি। সমৃদ্ধ হলো। সে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সেই হ্যাঁ, অভিজ্ঞতার কিছু গল্প আমাদের শোনান। আপনার অর্জনগুলো, না, আপনার সেটাই, কাজগুলো সেটাই, সম্পর্কে সেটাই। একটু বলেন আমাদেরকে। বইগুলা সম্পর্কে বিশেষ করে, কাজগুলো ছবিগুলা আসলে সম্পর্কে। হ্যাঁ। নিজেরাই হুম। নিজেদের, না ধন্যবাদ। কিন্তু কাজগুলো নিজেরাই নিজেদের কথা বলে। আমি না, এই যেমন কাজগুলো প্রত্যেকটা প্রচার হয় না কাজের তো। পিছনে, আমাদের দেশে তো খুব একটা প্রচার হয় না। হ্যাঁ, না, সেইজন্যই বলছি। তো আমাদেরকে আমরা যে খানিকটা ঢোল নিজেদেরকে পেটাতেই হবে আসলে। আমার মনে হয় আরকি। সে হ্যাঁ। তো হুম, সে তো আছেই খোরশেদ ভাই। কিন্তু হুম, হুম, কথা হচ্ছে কি যে কাজগুলো নিজেরাই নিজেদের পরিচয় দেয়। যেমন প্রত্যেকটা গ্রন্থের পিছনে অনেক পরিশ্রম করতে হয়।
যেমন ঋত্বিক মঙ্গল বলে যে আমি আমার যে বইটা বাংলা একাডেমি থেকে বেরিয়েছে, সেইটে কত প্রায় 2001 সালে মনে হয় বের হয়েছে। কিন্তু তার আগে আমাকে 2.5 বছর এই বইটার পিছনে সময় দিতে হয়েছে। শুধু আমি নই, আমার ঘরের গৃহিণী, আমার এই যে ছেলে এখন আপনার মতোই বুয়েট থেকে পাশ করে বেরিয়েছে, সেও পর্যন্ত 9 বছরের ছেলে ছিল, সেও আমার সাথে পরিশ্রম করেছে। সুতরাং এগুলো পারিবারিক একটা শ্রমের ব্যাপার। এবং আমি আসলে আমরা যারা এই পথে বকে গেছি, হ্যাঁ, তারা আসলে কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু কাজ করি নাই জীবনে। আমার কাজ করে গেছি কাজের আনন্দে, ফল কি হবে ওটা আমার না, একটু বিষয় ছিল আপনার না। প্রধান প্রধান বইগুলো সম্পর্কে যদি একটু বলতেন এবং আপনার চলচ্চিত্র ওগুলো সম্পর্কে যদি একটু না, যেমন আলোকপাত ধরেন, করতেন। হ্যাঁ, এই ঋত্বিক মঙ্গল, তারপর ঋত্বিক ঘটকের চলচ্চিত্র, আমার থিসিস যেটা আমি যাদবপুর ইউনিভার্সিটিতে খানিকটা, ওখানে যে ডিপার্টমেন্ট অফ ফিল্ম স্টাডিজ, ওখানে যিনি ছিলেন ডক্টর তখন সঞ্জয় প্রধান, মুখোপাধ্যায় দেখলাম আপনার সুপারভাইজার সঞ্জয় ছিলেন। সঞ্জয় মুখোপাধ্যায়, উনি আমাকে অতিথি তত্ত্বাবধায়ক হিসেবে হেল্প করেছেন। আর এদিকে তো ডক্টর সেলিম আল-দীন ছিলই, হ্যাঁ, সমাজবিজ্ঞান বিভাগেরও একজন, মানে আমার 3 জন আসলে তত্ত্বাবধায়ক ছিলেন। তো যাই হোক, আমি কাজ করেছি, কাজের ভিতরে আনন্দ পেয়েছি, এখনো কাজ করছি। তবে এই যে চলচ্চিত্র সংসদ আন্দোলনে থেকে আমি আসলে ভীষণভাবে উপকৃত হয়েছি। এই সূত্রে আমি শুধু আমার কথা বলবো না। আসলে আমরা একা একা কেউ কিছু হতে পারি না। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রয়াত মোহাম্মদ অনেকের কথাই আসলে আমাদের স্মরণে আনতে হবে। যে কথাটা আমি বারবার বলতে চাচ্ছি, যে আমাদের কারো না কারো প্রভাবে বা কোনো না কোনো প্রভাবেই আমরা আসলে এইভাবে বাক নেই, এদিকে যাই ওদিকে যাই। তো এদেরকে স্মরণ করছি। এবং এই যে চলচ্চিত্র সংসদ আন্দোলন, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের এখানকার চলচ্চিত্র সংস্কৃতির ক্ষেত্রে। এবং আমি ওই যে বললাম যে আমি 74 সালে সিনিয়র সার্কেলে, তারপর আপনি তো জানেন একসময় কালা কানুন হলো এখানে 80-81 সালের দিকে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে, হ্যাঁ, আপনার মানে কি বলবো, কালা কানুনের আওতায় এনে প্রায় বন্ধই করে দিলেন ওনারা সেই আন্দোলনের যে বিস্তারটা যেটা ঘটছিল দেশব্যাপী, সেটা হলো। তো আমি ওই সময় আমাদের সিনিয়র সার্কেল 78 এর দিকে বন্ধ হয়ে যাওয়ায় আমি খসরু ভাইয়ের কাছে গেলাম এবং আমরা তখন 200 টাকা চাঁদা দিয়ে আমি ওই বাংলাদেশ চলচ্চিত্র সংসদের সদস্য হই। এই ইয়েটাও, সংসদটাও, হ্যাঁ, 2 বছরের পর আর ওভাবে সক্রিয় থাকেনি। তো আমি মনে করি যে চলচ্চিত্র সংসদ আন্দোলন এবং শর্ট ফিল্ম ফোরামের কথা বলবো, যেটা 1986 এ এখানে এই প্রাথমিক পর্যায়ে আমি নিজেও জড়িত ছিলাম। আমাদের মিটিং গুলো হতো আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রে, তারেক, মোর্শেদ ভাই, এনারা সবাই থাকতেন। এবং প্রাথমিক পর্যায়ের সদস্যই আমি, শুরু থেকেই এই কাজটা করে যাচ্ছি আর কি, এই যে শর্ট ফিল্ম ফোরাম মুভমেন্টটা, এগুলো নানাভাবে। আপনার আপনার তবে লেখালেখিগুলো আপনার লেখালেখিগুলো সম্পর্কে কি আপনি হ্যাঁ, এই লেখালেখিগুলো আমি দেখলাম যে মানে আমরা ডকুমেন্টেশনের দিক থেকে খুবই মানে থাকি, উদাসীন থাকি। যেমন এই যে আপনি দেখবেন আমার একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, যেটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের ইতিবৃত্ত। 50 বছরের ইতিহাস। এইটাতেও আমার 3 বছর সময় গেছে। এগুলোতে কোনো অর্থ পাওয়া যায় না, কিন্তু আপনি তো জানেন, কোনো অর্থের লোভে পড়ে আমরা কোনো কাজই করিনি। আমি অন্তত আমার জীবনে করিনি। এবং খুবই মানে প্রয়োজনীয় একটা গ্রন্থ বলে বিবেচিত হয় এবং তারা মাঝে মধ্যে খোঁজ নেয়, ভারত থেকেও খোঁজ নেয় যে এটা আমরা কোথায় পাবো। তো এগুলো আমি সেই জন্যই আপনার আমি নামের আগে গবেষক শব্দটি ব্যবহার জীবনে করেছি। হ্যাঁ, এই প্রচন্ড গবেষণার পরিশ্রম। সংস্কৃতি তো নেই। হ্যাঁ, আচ্ছা, আমি একটি কথা বলতে ভুলে গেছি আপনার বইয়ের যে না, বা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে যে 10 খণ্ডের যেই প্রকল্পটিতে আপনি কাজ করছেন বাঙালির জি চলচ্চিত্র জি জি চিন্তা প্রায় নিয়ে, যেটা এই বছর বা আগামী আমি বছর করেছি। জি হয়তো প্রকাশিত হতে যাচ্ছে, এটি জি তো জি একটা মহা জি কাজ এবং এই কাজটি সম্পর্কে আমাদের সবার জানা উচিত, আপনারও জানানো উচিত। অন্তত এই কাজটা সম্পর্কে একটু বিশদ যদি বলতেন, এই না 10টি না পর্ব না কি কি হচ্ছে, সেখানে কি কি করছে, আপনি সব একাই করছেন নাকি একটা দল, সব মিলিয়ে এই কাজটি সম্পর্কে একটু আলোকপাত করেন please। এই কাজটি আমি তখন ওই যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডি পর্যায়ের যে গবেষণা আমার,
ঋত্বিক ঘটক ও তার চলচ্চিত্র, এটা নিয়ে আমি ওখানে কাজ করছিলাম। হুম, মানে ওনারা সঞ্জয় বাবুর কথা বললাম যে উনি আমাকে ওনার কি বলে এই লাইব্রেরিটা ওনার, তখন তো আর এরকম এত ছিল না, আমরা ওই ডিভিডি দেখতাম আর কি, ওগুলো করতে দিতেন। আমি দেশে আসলাম 2002-এ। তো আসলাম পরে আমাকে এই আব্দুল্লাহ আবু সাইদ সাহেব, হ্যাঁ, হুম, বিষয়িত কেন্দ্রের উনি আমাকে পাকড়াও করে নিয়ে আসলেন একজন ডক্টর মাসুদুজ্জামানের মাধ্যমে, যে ওনাকে নিয়ে আসো। তো আমি গেলাম, পরে দেখলাম যে আব্দুল্লাহ আবু সাইদের এই বুকের কাছে ধরা ঋত্বিক মঙ্গল বইটা একদম ঠিক ওনার এই বুকের কাছে এই বইটা ধরা। তো আমি তাকিয়ে দেখলাম, তখন উনি আমাকে বললো, দেখো মিয়া, এটা তো করেছো, এটা তো খুব ভালো কাজ। তো আমাদের এখানে একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে যে বাঙালির চিন্তা প্রকল্প। এটাতে আমরা 16 না 18টা কথা বললেন ডিসিপ্লিন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। বাঙালির সাহিত্য চিন্তা, বাঙালির দর্শন চিন্তা, বাঙালির ইতিহাস ইত্যাদি ইত্যাদি, অর্থনীতি, সমাজ, সব নিয়ে আমরা বাঙালির চলচ্চিত্র চিন্তা, এটা তোমাকে করতে দিতে চাই। কারণ তুমি এই মানে মুখে বলেনি, আমি বুঝতে পারতেছি যে একটা মানুষ বুকের কাছে নিয়েছে, যে মানে কত, মানে উনি এটাকে গ্রহণ করেছেন। তো তখন আমি বললাম, স্যার আমাকে কি করতে হবে? বললো যে তুমি এই যত চিন্তা দুই বাংলায় আছে এগুলো জড়ো করো, করে তুমি তোমার মতো করে খণ্ড বিভাগ করবে, কি নাম হতে পারে গ্রন্থগুলোর সেগুলো তুমিই ঠিক করবে। আমি বললাম, স্যার আমি তো এরকম একটা পিএইচডি পর্যায়ে গবেষণা কর্মে জড়িত। বলে যে ঠিক আছে, এর ফাঁকে ফাঁকেই করো। তো 2002 থেকে শুরু করলাম। স্যার আমার একটু সময় লাগবে। কাজটা শুরু করেছি 2002-তে, এবং এখন এটা 10, প্রথমত 15 খণ্ড হয়েছিল। তো স্যার বললো যে না, এত না, 10 খণ্ডে নামিয়ে আনো। তো 10 খণ্ডে নিয়ে আসলাম। 10 খণ্ডে প্রায় ধরেন 6-7 হাজার পৃষ্ঠার মতো হবে। কাজটা করেও আমি প্রভূত আনন্দ পেয়েছি। অর্থ নেই, অর্থ স্যার যা দিতেন সামান্য, কিন্তু আমি প্রায় 12-14 বছর এটার পিছনে শ্রম দিয়েছি। বাঙালির চলচ্চিত্র চিন্তা 10টা খণ্ড আসবে। আমি মনে করি যে এই খণ্ডগুলো যার হাতে থাকবে তিনি সবকিছুই জানতে পারবেন মোটা দাগে। তাই না? এটা তো মূলত হ্যাঁ, সংকলন, যে অন্য অন্য যারা যারা লিখে সবাই হ্যাঁ, 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 এটা সম্পাদনা কর্ম, কম্পাইলেশন বলে। কম্পাইলেশন, আপনি কম্পাইলেশন এবং 1 এখানে আপনার নিজেরও বলতে লেখা পারেন। জি, রয়েছে, নিজেরও হয়তো আমার যথেষ্ট নিজের লেখা। লেখা আমি খুব রাখিনি। আমি খুব খুব রাখিনি। আমি আচ্ছা, 10 খণ্ডে মনে হয় 5টাও পাবেন কিনা সন্দেহ। আচ্ছা। আমি ওই বাংলার, হুম, এই হুম, বাংলার হুম। সবার লেখা। বাহ! এটা আমি একটা যদি একটু নামগুলো বলি, যদি স্মরণে থাকে, যেমন বা এই কি বলে, বিশ্ব চলচ্চিত্র, হুম, হ্যাঁ, হুম, বিশ্ব চলচ্চিত্রে যারা অবদান রেখেছেন তারা, বাঙালির চলচ্চিত্র চিন্তার এরকম 10টা পর্বে, হুম, হুম, 10টা হুম। খণ্ডে 10 রকম, সব নামটা এই আচ্ছা, মুহূর্তে মনে আসছে না আচ্ছা। সবগুলো। তা আমরা তাহলে আগামী বছর এটা আশা করতেই পারি না, এটার প্রকাশনা? আমার মনে হয় কাজ হুম, চলছে, বাহ! প্রচ্ছদ তাহলে এটা ইত্যাদি একটা সব হয়ে গেছে। অসাধারণ কাজ হবে। তবে ঋত্বিক ঘটকের ব্যাপারে আপনার আগ্রহের সূত্রপাত হলো কিভাবে? এবং আপনি যে উনাকে নিয়ে এত গবেষণা করলেন, এত বই লিখলেন, পিএইচডি করলেন, আপনার কি নিজস্ব কোনো একটা মূল্যায়ন আপনি সেখানে উপস্থিত করতে পেরেছেন ঋত্বিক সম্পর্কে? তাহলে সেটা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। না, না, আমি 1 সেকেন্ড, একদম, একদম। না, 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 না। আমি কেন উৎসাহী হলাম সেটা হচ্ছে ওই যে বললাম না, হুম, প্রভাব। ওই হুম, যে জীবনের ধরেন ৭২ বা ৭৩ হবে বোধহয় ১ম চলচ্চিত্র সংসদ আন্দোলন যেটা, আর কি বলি, চলচ্চিত্র উৎসব যেটা হলো ভারতীয়। হুম, সেখানে হুম। তো আমি সুবর্ণরেখা দেখেছি। ওকে। এবং এই হুম, সুবর্ণরেখা দেখার পর তার কিছু লাগে না। আচ্ছা, ঠিক আমি আছে। হুম, ধরেন হুম, হুম, পিএইচডি হুম, পর্যায়ে গবেষণা কাজ যখন করছিলাম, হুম, হুম, তখন আমি রমেশ যোশীর সাথে কলকাতায় হুম, সাক্ষাৎ করি। হুম, হুম, অসাধারণ মানুষ। তার সাক্ষাৎকারটা বেরিয়েছে। আমার বইতে আছে। চলচ্চিত্র কলা বলা যে বই, কলা বলে যে বইটা আছে, সেখানে আছে। কালি ও কলমে ছাপা হয়েছিল। তো ইনি এক পর্যায়ে আমাকে বললেন যে, "কই আরেকটা তো সুবর্ণরেখা হলো না।" উনি কিন্তু বাঙালি না। উনি ওই অন্য মাদ্রাজের কোনো না কোনো ভাবে ওখানে অল্প বয়সে কলকাতায় চলে এসেছিলেন, এবং কলকাতায় উনি কিন্তু মানে থিতু হন এবং এই সম্পাদনা কর্মে, এবং আপনি জানেন যে ঋত্বিক ঘটকের অধিকাংশ চলচ্চিত্রই উনিই সম্পাদনা করেছেন। তো এই যে যেটা আপনি বললেন যে আমি কিভাবে এই ঋত্বিক ঘটকের, আমিও মানে ঋত্বিকের প্রেমে আমি ঠিক পড়িনি। উনি যেরকম বলছিলেন যে আমি সিনেমার প্রেমে পড়িনি মশাই, মাধ্যমের প্রেমে পড়া আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ? আমিও মনে করি কথাটা ঠিকই। আমিও ঋত্বিক ঘটকের প্রেমে ঠিক করিনি। কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, এই কাজগুলো, এবং আপনি আমি আ আম আমি যদি বলতে চাই এভাবে, আমি বলব যে দেশজ রীতিতে এই চলচ্চিত্র
বাংলা চলচ্চিত্র উনি কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে তৈরি করেছেন, যেটা সত্যজিৎ রায়ও বলেছেন যে উনি আমার চেয়েও বড় বাঙালি মনে, তাই না? ঋত্বিক তো মনে প্রাণে বাঙালি। তো তার এইটা আমি দেখলাম, ঋত্বিকের এই প্রথম কাজটা যখন দেখলাম জোনাকি সিনেমা হলে, আমি স্তম্ভিত হয়ে গেলাম যে এভাবে কি সম্ভব? আমার বয়স আর তখন কত 15-16 বছর বয়স। সেটা আমি দেখলাম। আর এরপরে সঞ্জয় মুখোপাধ্যায় এখানে বোধহয় এসেছিলেন, সেটা কবে ঠিক মনে নাই, কিন্তু ওনার হাতে ওই ঋত্বিক 1976 সালে মারা গেলেন। তারপরে চিত্রবীক্ষণ বলে যে হ্যাঁ, একটা পত্রিকা বের হয় না কলকাতা থেকে, তো ওরা ওরা একটা বিশেষ সংখ্যা করেছিল। সেই সংখ্যাটা আমি সঞ্জয় বাবু যখন এখানে আসলেন, এটা কোন সাল 80 দশকের কোনো এক সময় হবে আসছেন, ওনার হাতে ছিল। ওইটা আমি ফটোকপি করি নীলক্ষেতে তখন, এবং ওইটার ভিতরে আরো কিছু দেখলাম যে ঋত্বিক আসলে এইভাবে ধীরে 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 আমার মধ্যে প্রবিষ্ট হয়েছে তার চলচ্চিত্র নিয়ে। আপনার পিএইচডিতে আপনি ঋত্বিকের কোন বিষয়ে আপনার আপনার থিসিসটা আসলে কি সেখানে উপস্থাপন করেছেন, কোন দিকটাকে নিয়ে? একটা হ্যাঁ, তো না, 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এটা খুব, হুম, খুব ভালো। আমার হুম, পিএইচডি তে আমার সময় লেগেছে একটু বেশি। হুম, ৫ থেকে বোধহয় ৬ বছর লেগেছে এই কারণে যে আমি আসলে ঋত্বিকে কিভাবে প্রবেশ করব, হুম, সেটা নিয়েই আমার ২-২.৫ বছর কেটে গেছে। এবং এই কাজটা করার জন্য সেলিম আল-দীনের কাছে যখন আমি বললাম যে আমি এই কাজটা একটু করতে চাই, বলে যে, "দেখ, আমি তোকে শুধু ভাষার ব্যাপারে কিছু বলতে পারবো। তুই লিখে আনবি, আমি হয়তো ঠিক করে দিই। কিন্তু ঋত্বিক ঘটক বা সিনেমা সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই।" তখন উনি আমাকে একটা চিঠি দিলেন ওই ডিপার্টমেন্ট থেকে। আমি ওখানে এনরোলড হয়েছিলাম হুম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। উনি তখন একটা চিঠি সঞ্জয় বাবু বরাবর, মুখোপাধ্যায় বরাবর দিলেন যে উনাকে, এই আমাদের বাংলাদেশের ছেলে, নাটকের মানুষ ইত্যাদি, ইত্যাদি। তাকে যদি আপনি একটু অতিথি তত্ত্বাবধায়ক হিসেবে সাহায্য করেন আর আপনার লাইব্রেরিটা যদি ব্যবহার করতে দেন। তো উনি এই ২ টি কাজই সানন্দে রাজি হয়েছিলেন। ফলেতে আমি মানে এই থিসিসটা করতে পেরেছি। তো আমি যখন প্রায় ৩ টা কি বলে অধ্যায় শেষ করলাম। শেষ করে আমি যখন সেলিম ভাইয়ের কাছে দিলাম, উনি এগুলো ছিল আসলে, একটা ছিল যেমন চলচ্চিত্র তত্ত্ব নিয়ে কথা, কেমন? ঋত্বিক তখনো আসে নাই। হুম, মানে হুম, চলচ্চিত্র কি? তার সংজ্ঞা, স্বরূপ, প্রকৃতি, তারপরে চলচ্চিত্র ধারাগুলো কি বিশ্বব্যাপী সেগুলো, এবং ৩য় অধ্যায়টা ছিল চলচ্চিত্র দিয়ে দেখার রকম ফের। এই আমি প্রায় ৩০০ পৃষ্ঠা আমি নিয়ে গেলাম। উনি এটা রিজেক্ট করলেন। হুম। উনি বললেন যে, "এগুলো কিন্তু তোমার থিসিসে থাকবে না।" আমি বললাম, "কেন? আমি ৩ বছর কাজ করলাম এগুলো।" বলে, "এটা তোমার দেখার চোখটা খোলা হলো। এখন তুমি ঋত্বিকে প্রবেশ করো।" হুম, তো ওই যে ৩ বছরের শ্রমের যে ফসল, ওটা একটা বই হিসেবে বের করেছি পরবর্তী পর্যায়ে। সেটার নাম হচ্ছে চলচ্চিত্র কলার রূপ রূপান্তর। হুম, হুম, প্রত্যেকটা কাজের পিছনে হুম, হুম। এবং প্রত্যেকটা মানুষের যে একটা কিছু হয়ে ওঠা, সবকিছুর পেছনেই কোনো না কোনো প্রভাব কাজ করে, কারণ কাজ করে। তো ওই ওই বই আমি জীবনেও রচনা করতাম না। প্রায় শখানেকের উপরে এগুলো যে করলাম, উনি যদি বাদ দিবেন জানতাম, আমি জীবনেও এগুলো এই অধ্যায়গুলো লেখা হতো না আমার দ্বারা। তো এই এখন কিন্তু এই বইটার প্রায় ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ সংস্করণ এই দেশে কলকাতায় মানে চলছে। না, কারণ এটা একটা মানে আমরা যেটা টেক্সট বই বলতে পারেন। আমরা যেটা জানতে আগ্রহী, ঋত্বিকের মূল্যায়নটা আপনি কিভাবে করেন, কোন দৃষ্টিকোণ থেকে তার হ্যাঁ, বিশেষত্বটাকে আপনি ব্যাখ্যা জি, করেছিলেন? জি, হুম, জি, হুম, ঠিক আছে। হুম, হ্যাঁ, হুম, ঠিক। মূল ঋত্বিককে আমি প্রথমত যেটা বলব, সে দেশজ রীতিতে হুম, চলচ্চিত্র নির্মাণের একজন পথপ্রদর্শক। এখন এটা যে বলছি, এটা সম্পর্কে মানে এটাকে পরিষ্কার করতে গেলে আপনাদের সবার কাছে এটা একটু সময় নিবে। কিন্তু সংক্ষেপে যেমন ধরুন, তার যে আমার থিসিসের নামটা কি দিয়েছিলাম? ওই যে ৩ বছর কাজ করার পর মনে হলো যে তাকে ধরতে গেলে আমি ভাবলাম যে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র, তারপরে কলম দিয়ে সমাজ বাস্তবতা ও নির্মাণ ভাবনা। আমি দুটো দিক থেকে আলো ফেলে ঋত্বিক ঘটককে বুঝতে চেয়েছি। তার ৮ টা ফিল্ম কাহিনীধর্মী, এগুলোকে এর ভিতরে তার যে মানে নির্মাণকালীন যে ভাবনা সেটা আসছে, এবং প্রত্যেকটা ফিল্মের ভিতরে আখ্যানগতভাবে যে সময়টা আছে,
সেটাও আমি এনেছি। সেখানে তো আপনারা জানেনই যে উনি ওই অনেকেই যেটা বলে থাকেন যে তিনি দেশভাগ এবং তার ফলে যে বাস্তুচ্যুতি, গৃহচ্যুতি, দেশচ্যুতি এগুলো তাকে ভাবিয়েছে। সত্যিই তাকে ভাবিয়েছে। সেই থেকে তিনি কিন্তু যে কটা ফিল্ম করেছেন সেগুলো তো আমরা জানি। তাই না? সুবর্ণরেখা প্রথমে করেছে মেঘের ডাকাতারা, তাই না? তারপরে সুবর্ণরেখা, কোমল গান্ধার এগুলো হয়েছে। কিন্তু আমি যেটা দেখেছি যে দেশভাগ ইত্যাদি নিয়ে ধরেন কি বলে কাজ করেনি, মানে আখ্যানটা সেটার উপর নির্ভর করে নয়। যেমন ধরেন আপনার তিতাস একটি নদীর নাম। এখানে এটা তো 1930-35 সালের ঘটনা। কিন্তু এখানেও কিন্তু ওই যে বাস্তুচ্যুতি, বৃন্তচ্যুতি এই বিষয় এই জিনিসগুলো এসেছে। তার মানে ওই যে শুরুর কথাটাই যে প্রভাব, তিনি নিজেও দেশ ভাগের কারণে দেশ ত্যাগ করেছেন, তাই তো? এবং সেই যে দেশ ভাগের যন্ত্রণা এটা কিন্তু তাকে সারা জীবন আচ্ছন্ন করেই রেখেছিল। এগুলো ভুলতে পারেনি। কিন্তু আমি এটাকে বড় দাগে আনি না। আমি নিজেও এটা এর যে মর্মার্থ এটা আমি খুঁজেছি সভ্যতার ভিতরেই। সভ্যতার ধারাবাহিকতার ভিতরেই কিন্তু আপনি দেখবেন যে নানা জায়গায় এই বাস্তুচ্যুতি হয়েছে। এই দেশ থেকে ওই দেশে বিতাড়িত হয়েছে। এটা কি শুধু বাংলাদেশে হয়েছে? এটা কি শুধু মানে পাঞ্জাবে হয়েছে? এটা তো ওই যে বসনিয়া হার্জেগোভিনা ইয়েতে ওইসব জায়গায় তো হচ্ছে। সব জায়গাতেই তো এই যে মানুষের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। এই ডিসপ্লেসমেন্টটা আমি দেখেছি যে আপনি একাধিকবার একটা শব্দ ব্যবহার করেছেন দেশজ রীতি। তো ঋত্বিকে দেশজ রীতির কথাটার উপর আপনি জোর দিচ্ছেন। একটু যদি একটা দুটো দৃষ্টান্ত যে আমাদের বোঝাবেন, কি বোঝাতে চাচ্ছেন দেশজ রীতি বলতে চলচ্চিত্রে দেশজ রীতি? না, ওই যে আমার যে থিসিসের দুটো ভাগ। একটা হচ্ছে সমাজ বাস্তবতা, সেখানে আমি অনেক কিছুই বলার চেষ্টা করেছি। আরেকটা হচ্ছে নির্মাণ ভাবনা। সেখানে আমি একেবারে এত মানে ইনডেপথ একটা স্টাডিতে গেছি, যে কারণে আমার ওই যে চলচ্চিত্র কলার রূপান্তর বইটা কাজে লেগেছে। কারণ ওখানে আমি দেখার চেষ্টা করেছি যে মানুষ যখন ফিল্ম তৈরি করে তখন সে কিন্তু আমি যেমন অধ্যাপক সতীশ বাহাদুরের ছাত্র ছিলাম 81 সালের দিকে, কেমন প্রফেসর সুরেন্দর চৌধুরী এনাদের ছাত্র ছিলাম। অনেকের মানে এই দেশের যত চলচ্চিত্র সংসদ আন্দোলনের কারণে যতগুলো সেই 74 থেকে আপনার ওয়ার্কশপ হয়েছে, কেমন ফিল্ম সংক্রান্ত সবগুলোতেই ছিলাম। অনেক প্রফেসরের নাম মনে পড়ে, প্রফেসর রায়পল ম্যাডসন, প্রফেসর কিম্বল, এনারা কিন্তু এখানে এসেছিলেন এবং খুবই ছাত্র হিসেবে সমস্ত ক্লাসগুলো করেছে। নির্মাণ ভাবনা একজন গবেষককে ওই একটা চলচ্চিত্র কি কি উপাদান দ্বারা তৈরি হয় সেইটা কিন্তু ধরতে হয়। 1 নম্বর হচ্ছে আপনার ভিজুয়াল ইমেজ, 2 নম্বর হচ্ছে সাউন্ড ইমেজ, এবং 3 নম্বর হচ্ছে এই ভিজুয়াল ইমেজ এবং সাউন্ড ইমেজকে জোড়া দিয়া যে প্রক্রিয়া, দেয়ার যে প্রক্রিয়া এডিটিং, এই 3 প্রক্রিয়ার ভিতর দিয়েই একটা চলচ্চিত্র গিয়ে ফিনিশড প্রোডাক্টে পরিণত হয়। আমি দেখার চেষ্টা করেছি যে তার ভিজুয়াল ইমেজগুলো কিভাবে উনি কনস্ট্রাক্ট করতেন, এবং সেখানেই দেশজ রীতির ব্যাপারটা আসছে। দেশজ রীতির কথাটা হঠাৎ করে আসেনি, কাজ করতে করতে অনুভব করেছি যে তার ওই যে দৃশ্য ধারণ রীতি সেইটাই তার নিজস্ব ধরনের হয়েছে। আচ্ছা, এবং সেটা কি আপনি দেশজ বলছেন? আচ্ছা, আমরা তাহলে আমাদের পরবর্তী প্রসঙ্গে যাই। ঠিক ওই এটা আছে। তারপরে যেমন সাউন্ড ব্যবহারের কথা। জি, সাউন্ডের ব্যাপারটা এটাও এর নিজস্ব একটা ভাবনা আছে। বাঙালিয়ানা যদি বলেন তাহলে আসেন। এগুলোর সাথে খুব একটা যে বাইরের চলচ্চিত্রের ওই যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলোর সাথে মিলবে তা নয়। আচ্ছা, প্রকৃতিকে বড় করে দেখানোর যে এই যে যেমন আপনি যে কোমল গান্ধার দেখেন, ওই যে নদীর পাড়ে যে বসে আছে ওরা, ভৃগু, অনুসুয়া, এরা যে বসে আছে, এই যে তখনকার যে মানে ধরা শটগুলো যে ধরা, এগুলাই তো অন্যভাবে ধরা হয়েছে। এগুলো ঠিক ওইভাবে আসে না, কারণ উনি প্রকৃতিকে ধরতে চেয়েছেন, যে কারণে ক্যামেরা অনেকটা নিচের দিক থেকে ধরেছে দৃশ্যটাকে।
হ্যাঁ, ওনার ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেলের কথাটা বেশ প্রায়শই আলোচিত হয়ে থাকে, অনেক যে কিছুই আছে ওয়াইড আসলে অ্যাঙ্গেল এগুলো। ব্যবহার হ্যাঁ, করেন তিনি। আচ্ছা, তো হ্যাঁ, আমরা আমাদের পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা একটু বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাই, যে আপনি তো শুধু চলচ্চিত্র গবেষকও না, একজন সমালোচকও বটে। আপনি প্রচুর চলচ্চিত্র সমালোচনা করেন, আপনার একটা ওই দৃষ্টিভঙ্গি আছে, চলচ্চিত্র শিক্ষকও আপনি। তো আপনার বিবেচনায় বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র, এই সমকালীন চলচ্চিত্রের অবস্থান কোথায়? এর মান, এর গুণগত হ্যাঁ, অবস্থান হ্যাঁ, নিয়ে যদি একটা হ্যাঁ, নির্মোহ একটা মূল্যায়ন, একদম তার একদম একদম অর্জনের আমি জায়গা, একটা তার চ্যালেঞ্জের জায়গা, কোথায় ব্যর্থতা, সব মিলিয়ে একটা সমালোচনা আপনার কাছে চাইছি। হ্যাঁ, যাবো। কিন্তু আমি একটু মানে এখনো অসন্তুষ্ট। আপনার এই যে দেশজ রীতি যে হুম, জিনিসটা, হুম, এটা হুম, আসলে বোঝানো এইভাবে তো সম্ভব না। হুম, একটা হুম, ছোট্ট উদাহরণ দিয়ে যাবো, যেটা আমি আচ্ছা, আমার থিসিসে করাকালীন সময়ে আমি ধরতে পারিনি। হুম, হুম, এখন ধরতে পেরেছি। সেটা হচ্ছে যেমন সুবর্ণরেখার শেষে হুম, দেখবেন যে একটা অ্যা মাফ করবেন, এই যে অ্যা একটা উপনিষদের একটা মন্ত্র, চড়ুইবেতি মন্ত্রটা। চড়ুইবেতি যে মন্ত্রটা কিন্তু আপনার ওইখানে ওই যে বলতেছে যে, "চলো তুমি বুড়ো হলে কেন?" ওই যে সুবর্ণরেখা নদীর তীরে শেষ দৃশ্যটায় হুম, সেখানে যাচ্ছে ওরা। এই যে যাওয়া, মামাকে বলতেছে বিনু, এই যে চলো, চলো, চলো কথাটা কয়েকবার আছে। আমি ধরতে পারিনি। সামান্য ধরেছি। কিন্তু ওই সময় যে সংগীতটা বেজেছিল, সংগীত খণ্ডটা, উপনিষদী যে মন্ত্রটা, সেটা আমি অনেক পরে মানে একজনের সহায়তা বা ঢাকা ইউনিভার্সিটির যারা সংস্কৃতের অধ্যাপক ও নিরঞ্জন অধিকারী, ওইখানে কিন্তু ওই কথাটা বলা হচ্ছে। যে এক ফুল থেকে আরেক ফুলে তারপরে মানুষ যায়, কিন্তু আরেক মানুষ আসে। এই যে যাওয়া আসা কিন্তু সবকিছু চলছে। এই যে সূর্য চলছে, পৃথিবী চলছে, সব চলছে না? চলার ভিতরে আছি। ঋত্বিকও দেখলাম এক জায়গায় ক্লিয়ার করেছে যে আমি এই জায়গায় স্টোরিক অবদ্ধ হয়ে থেকেছি। কারণ এটা কেউ বুঝতে পারে নাই। এই মন্ত্রটা কেন ব্যবহার করেছে। এইটাই দেশজুড়ে। উনি এই 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 অঞ্চলের এই যে মন্ত্রটা, হ্যাঁ, কোন এক উপনিষদে ওইখানে কিন্তু ওই মন্ত্রটা অর্থ আমি এখন পেয়েছি। তাতে আমার মনে হচ্ছে যে উনার সমস্ত কাজে উনি একটা দেশজ আঙ্গিক এবং রীতি তৈরি করতে চেয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, এখন যে দ্বিতীয় প্রশ্নটা হ্যাঁ, যেটা করলেন যে হুম, বাংলাদেশের চলচ্চিত্র মান, সমকালীন চলচ্চিত্র, হ্যাঁ, চলচ্চিত্র এখন আহ, আমি যেটা মনে করি যে আহ, চলচ্চিত্র আপনার একটা ভিজুয়াল প্লেজার দেয়। এখন এই ভিজুয়াল প্লেজার পাওয়ার তো ধরন আছে। একসময় গ্ল্যাডিয়েটররা মারামারি করতেন, একজন আরেকজনকে হত্যা করতেন, রাজা রানী বসে দেখতেন, আনন্দ পেতেন, চাক্ষুষ আনন্দ পেতেন। ফুটবল খেলা দেখি, চাক্ষুষ আনন্দ পাই, ক্রিকেট খেলা দেখি, চাক্ষুষ আনন্দ পাই, তাই না? এগুলো তো ভিজুয়াল প্লেজার। রেসলিং দেখি, ছেলেদের মেয়েদের, আমরা কিন্তু প্লেজার পাই। নাটক এবং কি ফিল্ম, তাই তো? ফিল্মও আমরা এখন ভিজুয়াল প্লেজারই পাই। কিন্তু ভিজুয়াল প্লেজার পাওয়ার এই যে ধরনগুলো আস্তে আস্তে বদলে গেছে। এখন আমাদের এখানে এটা তো হবে না। হবে না কারণ দুটো দিক থেকে, যে টেকনোপ্রসার, টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, এটাকে তো স্বীকার করতে হবে। এখন তো আর গ্ল্যাডিয়েটরের মারামারি দেখলে হবে না। এটা হবে? হবে না। অ্যানালগ ফিল্মে এই যে সিনেমা হলগুলো, সেগুলো নাই। কোথায় মানুষ একটা ফিল্ম তৈরি করবে? অ্যা সেই যে এফডিসি, আমাদের এখানে বাণিজ্যিক ধারার স্টুডিও ভিত্তিক যে সমস্ত চলচ্চিত্রগুলো হতো, সেগুলোর সম্পর্কে আপনি ভালোভাবেই জানেন। যে এগুলো অ্যা যে তৈরি হওয়ার পিছনে মানে কারা মূলধন দিতেন এবং কারা পরিবেশক ছিলেন, প্রদর্শক ছিলেন, মধ্যস্বত্বভোগী ভোগী কারা ছিলেন, কারা দর্শক ছিলেন শ্রেণীগতভাবে, সমস্ত কিছু। এবং একটা পর্যায়ে এসে এই যে এটা অনেক সময়ের ব্যাপার। আর এই যে ৮০, ৮৫ এই সমস্ত সময়ে এই যে আ এই যে ফিল্মের সাথে যে কাটপিস যোগ করার যে ইয়েটা, ট্র্যাডিশনটা চলে আসলো। এর ফলে তো সিনেমা হলে কি বলেন আপনি? কিভাবে মানুষ যে আপনার সিনেমা দেখবে? সেখানে তো নারী দর্শক একেবারে হা হয়ে গেল। আবুল খায়েরের নাম আপনি জানেন, আমাদের খায়ের মামা, ওই যে অভিনয় করতেন। উনি তো এমনও বলছেন যে একটা সিনেমা হলে যখন মফস্বল একটা সিনেমা, একটা শো এর পর অনেকক্ষণ অপেক্ষাই করতে হতো আরেকটা শো করার জন্য।
মানে এতই মানে নোংরা একটা পরিবেশ তৈরি হয়ে যেত সেখানে। তো ধীরে ধীরে তো আমরাই মানে যারা সিনেমা বানিয়েছেন তারাই তো তাদের সিনেমার ক্ষতি করেছেন সবচেয়ে বেশি। তো আর যে হল, তো সিনেমা না থাকলে তো হল থাকবে না। হল মালিকরা কেন চালাবেন? মানে ইয়ে দিয়ে, লোকসান দিয়ে, তাই না? তখন তারা হলেও তো হলো না। আমার বন্ধু যে তারেক মাসুদ একটা আন্দোলন করেছিল, আপনাদের মনে আছে কিনা? যে হল বাঁচাও আন্দোলন। আমি তাকে বললাম, বন্ধু এটা তো হয় না। আমার ইতিহাসের ডায়ালেকটিক্সটা বুঝতে হবে। এখানে কোন ফর্মই, ওই যে বললাম প্লেজার পাওয়ার, এটা চিরদিন থাকে নাই, আগামীতেও থাকবে না। এখন কি হয়েছে? সিনেমার বদলে এখন তো সিনেমা আপনার মোবাইলে চলে আসছে, আসছে না? তা আপনি কেন হলে যাবেন না? তো এইসব কারণে এই মূল ধারার বা যদি বলি স্টুডিও ভিত্তিক বাণিজ্যিক ধারা বলি আমি, আমার মানে ইয়ে হচ্ছে এই যে এটা স্টুডিও ভিত্তিক বাণিজ্যিক ধারা, প্যারালাল হচ্ছে বাইরে যারা অন্যরা তৈরি করেছে স্টুডিওতে গেছেন। তো মোটা দাগে যেমন তানভীর মোকাম্মেল, এনারা মোর্শেদুল ইসলাম, তারেক মাসুদ, এরকম অনেক নাম, আব্দুল সাইদ আছেন, এনা বিপ্লব আছেন, এনারা যে কাজ করেছেন এগুলো, তারপরে এখন তো অমিতাভ রেজা এবং আরো যারা যারা করতেছেন, এগুলো স্টুডিওর হেল্প নেয়, কিন্তু এগুলো আসলে এর প্যারালাল ফিল্ম বলতে আমি যেটা বুঝি বা হ্যাঁ সমান্তরাল ইত্যাদি যাই বলেন, যে নামেই ডাকেন, এগুলো ওই ঘেরাটোপের বাইরে বাণিজ্যিক উপাদানের ততটা ইয়ে ওইসব জায়গায় থাকে না। সব ধরনের চলচ্চিত্র এখন একটা হুমকির মুখে পড়ে গেছে। এটা হবে, এটা ইনএভিটেবল। ইনএভিটেবল এই কারণে যে আপনার চান একটা জিনিস প্রডিউস যে হয়, একটা সিনেমা ইজ এ মানে প্রোডাক্ট, একটা কমোডিটি। এটা যে আসতেছে, এটা কোত্থেকে আসতেছে? ওই যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফিল্ম ফর্মের কথা বললাম, আপনাকে শুট করতে হবে, আপনাকে এডিট করতে হবে, তাই না? আপনাকে সাউন্ড বসাতে হবে, এই সমস্ত কিছু তো একটা বাণিজ্যিক প্রক্রিয়া, এবং এর একটা ভোক্তা শ্রেণী থাকতে হবে। যদি আমি মোবাইলে এটা দেখতে পারি যে এখন যেরকম অনেকগুলো মাধ্যম এসে গেছে না, দিয়ে আমার রিটার্নটা নিয়ে আসতে পারি, আমি সিনেমা হলের জন্য বসে থাকবো কেন? তো মান ইত্যাদি যা বলছেন এগুলো আসলে পরিবর্তিত হয়েছে ধীরে ধীরে। দর্শক রুচির কথা বলে, আসলে দর্শক রুচি তৈরি করেছেন ওনারাই, ওনাদের ছবির ক্ষতি করেছেন। এটা আমি বলি, আমি তো যে পরিচালক সমিতি তারও তো সদস্য, আমি সেখানেও বলি কথাটা যে আমরাই তো আমাদের চলচ্চিত্রের ইয়ে করেছি, ক্ষতি করেছি। কোথাও কি কোনো আশার আলো দেখা যাচ্ছে? এই যে বিকল্পধারার আন্দোলন আপনারা চলতে সামনে করলেন, কোথাও কি কোনো রকম সম্ভাবনার কোনো আলো মানে কি? না না, কারো কাজের মধ্যে কোনো একটা শব্দটা ব্যবহার করি, ওভাবে তো হয় না। ইনএভিটেবল যখন বলছি তার মানে হচ্ছে যে সমাজে বা কোনো জায়গায় অকস্মাৎ কিছু ঘটে না, কতগুলো কার্যকারণ তৈরি হয়। যেমন ব্যক্তি হিসেবে আমার জীবনে কিছু কার্যকারণ ছিল, কিছু প্রভাবিত করতে পারে এরকম ঘটনা, কারণ ছিল বলে আজকে আমি আজকের মানুষ, তাই না? এখন এই যে আপনার চলচ্চিত্রের মান, আমি 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 মূলধারার আলোচনা, আমি মূলধারার ছবিগুলো আলোচনার বাইরে রাখতে চাই, জানি। আমি বলতে চাইছি পাশাপাশি যে বিকল্প ধারারও কিছু যে সুস্থ ছবি একটা নির্মাণের প্রয়াস তো সমান্তরালে বহমান আছে। আপনি নিশ্চয়ই একজন শিক্ষক বা সমাজে সেই ছবিগুলো দেখেন, কিছু না কিছু নিশ্চয়ই দেখেন, দেখার সুযোগ হয়। সেই অভিজ্ঞতার আলোকে কি মনে হচ্ছে, ওই কাজগুলো কি একটা গন্তব্যে এগোতে পারছে? আমি কিছুদিন আগে মান্নান হীরা, আমাদের প্রণম্য নাট্যকার, মারা গেলেন, তার ওখানে গেলাম। ওখানে মানবিক বলে একজন চলচ্চিত্র নির্মাতার সাথে আমার পরিচয় হলো। তো তখন ওনাকে আমি বললাম যে আপনার ফিল্ম, উনি অনুদানে ফিল্ম বানাচ্ছেন, যে আপনার ফিল্মটা হলে আমাকে বলবেন, আমি দেখবো, কারণ আমার তো ওইরকম ফিল্ম পাচ্ছি না লেখার জন্য। এর আগে মাসুদ পথিকের ওই যে মায়াদি লস মাদার আমি নিজে টাকা খরচ করে গিয়ে সিনেমা হলে দেখেছি, 10-12 জন মানুষ। আপনি বিশ্বাস করেন ওখানে হলে যে সমস্ত লোক গেছে তারা সারাক্ষণ মোবাইল ঘাঁটতেছে, এবং কয়েকটা কাপল আছে তারা মানে নিজেদের নিয়েই ব্যস্ত আছে। এই হচ্ছে সিনেমা হলের প্রকৃত অবস্থা। আমি এই জায়গায় কোথায় আমি 200 না 250 টাকা লিখতে হবে, তাই না? আমার তো খোরাক দরকার,
আমি তখন ওই মায়াদি লস মাদার বড় পর্দায় দেখলাম। আমি ওনাকে বললাম না, আমি ওনাকে বললে হয়তো উনি আমার পাঠিয়ে দিতেন আমাকে, আমি বসে মোবাইল ইয়েতে দেখতাম, কি বলে আমার কম্পিউটারে, কিন্তু ওইটা কিন্তু সিনেমা ওইভাবে দেখা হয় না। আর আমি মনে করি আমার কোনো রাইটও জন্মায় না। আমি যদি কোনো অর্থ দিয়ে আমি সিনেমাটা দেখবো, তখন আমি ওটা সম্পর্কে লিখবো। আমি অর্থ দিয়ে নাটকটা দেখবো, আমার একটা রাইট জন্মায়, আমি ওটার উপর কথা বলবো, ভালো হোক বন্ধ হোক যাই হোক। যাই হোক, যে প্রশ্নটা যে ওইখানে আমি কি দেখলাম, এই 10-12 জন মানুষ এটাকে উঠে আসবে। না, আপনি তো হলের কথা বলছেন, হলের না, আপনি ছবিটার কথা বলেন, আমি আর ছবি সম্পর্কে জানতে চাচ্ছি। এখন ছবির মান তো অবশ্যই ভালো একটা জায়গায় আমাকে ভাবায় বলেই তো আমি হুম, লিখেছি। আমি লিখেছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নালে, সেটা ছাপা হয়েছে। মানব মানে করেন, প্রেস করেন, আমাকে ডাকবেন, আমি দেখব, তখন দেখবো। এখন কিছু চেষ্টা তো হচ্ছে, হুম, মূল ধারার ওই যে বাণিজ্যিক চলচ্চিত্রের মধ্যে কিছু করার সম্ভাবনা খুব কম। হুম, হুম, কিন্তু বাইরে যারা, আপনি যেমন আচ্ছা, সত্যিকার অর্থে ভালোভাবে বললেন হুম, যে এখানে একটা চেষ্টা, কিন্তু চেষ্টাটা এখন তো রিলিজ করারও না, যে পরিবেশনা, এখানে বিশাল একটা চক্র আছে। এমনকি ওইটা শুধু যে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের বেলাতেই বিশাল একটা চক্র কাজ করে তা না, কিন্তু ওখানে বুকিং এজেন্ট আছে। আপনি তো আমি ফিল্ম বানালাম, আমি কিন্তু মালিক না ফিল্মে, আমার এটা আরেকজন নিবে, নিয়ে এটা সিনেমা হলে নিয়ে যাবে, মাঝখানে এগুলো বিক্রি হবে না, হলে আমি নিব না তোমার ফিল্ম, আমি চালাবো না, 1 সপ্তাহ চালাবো না, 3 দিন চালিয়ে ফিরিয়ে দেবো, আরেকজনের ফিল্ম আনবো। তো এইটা কেমন কথা? এইগুলা তো ভিতরে ভিতরে হয়েছে এখানে। গত 50 বছরের ইতিহাস বা 70 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এই যে প্রদর্শন করার ইতিহাস, হ্যাঁ, এখানে তো একটা জুলুম হয়েছে, মধ্যস্বত্বভোগীরা এগুলো মেনে নিয়েছে, এগুলো বিশ্বব্যাপী আছে এই প্রক্রিয়াটা, পুঁজিবাদী যে প্রক্রিয়াটা। হুম, মানে কি স্ফুরণ তো ভাবতেন নাই যে এটা আসলে পুঁজি বর্ধক একটা মাধ্যম হবে। তো যখন হলো, তখন তো লগ্নি পুঁজি কারোর অভাব হয় নাই। যারা তুলা খরচ করতো, গণিতে পয়সা করতো, খরচ করতো, তারা চলচ্চিত্রে পয়সা খরচ করলো, কারণ কি এখানে মুনাফা আছে, এবং দর্শক যেটা খাবে ওই যে তাদের ভাষায় সেটাই তারা দিয়েছে। তো এখানে কোনো মানের প্রশ্ন আসে না। 2-4টা যে ভালো কাজ হয়নি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে, সেটা নয়, তবে এইদিকে হয়েছে, এদিকে হয়েছে, এবং আমি ধারাবাহিক ভাবে নিয়ে সমালোচনা নিয়ে লাল সালু 2 পার্টে করেছি, 3 মাস সময় লেগেছে, 3 মাস সময় লেগেছে লাল সালুর উপর করেছি। এবং আমি মনে হয় না এমন কেউ আছে যে যার উপর আমি লিখি নাই, আমাকে ভাবাতে হবে। কেউ আমাকে কখনোই বলে নাই যে আমার ফিল্ম নিয়ে তুমি লেখো। তারেক মাসুদের মাটির ময়না আমি দেখেছি ওই সেই সময়ই, প্রথম শোতেই দেখে আমি ওটার উপর লিখেছি। এই আচ্ছা, আমি চলচ্চিত্র সমালোচক হিসেবে আমার নিজের যে একটা জায়গা, এটাকে আমি আসলেই সম্মান করি এই কারণে। হ্যাঁ, ঢোল পেটাচ্ছি না নিজের, কিন্তু আমি নিজে বলি নিজেকে যে আমি এই জায়গায় অনেক শ্রম দিয়েছি। আমি একটা ফিল্ম দেখে নোট নিতাম অন্ধকারে বসে, যেমন মায়াদি লসমাদার, আপনি বিশ্বাস করেন আমি এত মোটা একটা খাতা নিয়ে গেলাম এবং শেষ পর্যন্ত ওটার মলাটে পর্যন্ত আমি লিখেছি। আমি মনে করি যে চলচ্চিত্র সমালোচনা এগুলো আপনার বোধহয় জানার ইচ্ছে যে এটা বিকশিত হচ্ছে না কেন, হ্যাঁ, এটার মান কি। চলচ্চিত্র সমালোচনা তো একটা বিরাট ব্যাপার আমাদের। হুম, না, এই প্রশ্নটা আমরা জি আসবো। বলেন। না, এই প্রশ্নটা আমরা আসবো, এটা কিন্তু তার আগে হ্যাঁ, আরো দুই একটা প্রসঙ্গ নিয়ে কথা বলে হ্যাঁ, নিতে চাই। যে অনুদান প্রথা নিয়ে, আমাদের জি, জি, অনুদান জি, জি। সেন্সর বোর্ড প্রথা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক চলছে। সম্প্রতি একটা বেশ বড় কেলেঙ্কারি হয়ে গেল, একজন পরিচালককে গ্রেপ্তার পর্যন্ত করা হলো। আপনি নিজেও হ্যাঁ, অনুদান নিয়ে ছবি হ্যাঁ, বানিয়েছেন, হ্যাঁ, ফলে এটা সম্পর্কে আপনার কাজ জানা করেছি। থাকার কথা। এই ব্যবস্থাটির সমস্যাটা কোথায় এবং কিভাবে সেখান থেকে উত্তরণ হওয়া সম্ভব যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়? আপনি একজন ভেতরের মানুষ হিসেবে আপনার কি পরামর্শ বা আপনার কি মনে হয়? কোনটা, না, না, আমি এই বিষয়টা আমি বুঝিনি। এখানে যে অর্থটা দেয়া হয় এটা যথেষ্ট নয়। শুনেছিলাম যে 1 কোটির মতো দেয়া হবে। কারণ আমি নিজে তো এই পথ পাড়ি দিয়ে এসেছি। আমাকে চিটকিনি করার জন্য 35 লাখ টাকা দিয়েছিলেন সরকার।
তা দিয়ে তো আর ফিল্ম হয়নি। আমি তারপরে এটা ফরিদুর রেজা সাগর, তার প্রতি আমি খুব কৃতজ্ঞ যে তিনি কিছু অর্থ এখানে লগ্নি করেছিলেন, ফলে তো জিনিসটা শেষ করা গেছে। এবং এখন সেটা অনেক আগের কথা, 12-13 সালের দিকে আমি পেয়েছিলাম। এখন কোটি টাকা কিন্তু তাও তো দেওয়া হয় না, সর্বোচ্চ 70 লাখ টাকাই দেওয়া হয়েছে মুশফিকুর রহমান গুলজারকে। বাণিজ্যিক ধারার স্টুডিও ভিত্তিক চলচ্চিত্র হবে, তাও যথেষ্ট বলে আমার কাছে মনে হয় না। তো অনুদানের পরিমাণটা বাড়ানো উচিত, যথার্থ অর্থেই বাড়ানো উচিত। মানে 1.5 থেকে 2 কোটি টাকা না করলে একটা ফিল্ম হয় না, এটা আমার মনে হয়। আর এটা হলো অর্থের পরিমাণ। আর নির্বাচনের ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে কোন ছবিকে দেয়া হবে, কাকে দেয়া হবে, সেখানে ধরেন মূল্যায়ন কমিটিতে সেইটা আছে। আমি বলি কি যে মূল্যায়ন কমিটিতে আমি নিজেও 2 বছর কাজ করেছি। তো তখন আমরা যে স্ক্রিপ্ট গুলো বাছাই করে, বাছাই কমিটি, আপনি জানেন অনুদান কমিটি একটা, বাছাই কমিটি একটা। বাছাই কমিটিতে আমি 2 বার কাজ করেছি। আমরা এরকম শখানেকের উপর স্ক্রিপ্ট জমা পড়ে, আমরা সেখান থেকে বাছাই করে একটা 20টা বা 15টা ইয়ের নাম পাঠাই। তো তারপরে অনুদান কমিটি সেগুলো নিয়ে বসেন। সেখানে তারা আবার দেখার চেষ্টা করেন যে হ্যাঁ, এগুলো যেগুলো আসছে, আবার কোনো ক্ষেত্রে ওনারা যেগুলো আসে নাই সেটাও তলব করেন, তারা সিদ্ধান্ত দেন। এখন আমি এখানে মন্তব্য করা থেকে বিরত থাকবো এই জন্য যে বিষয়টার ভিতরে যে কি হয় সেটা আমি সবটা জানি না। না, এটা না জানা, কিন্তু একটি প্রশ্ন তো আমরা করতেই পারি যে শুধু স্ক্রিপ্ট পড়ে কি একটি ছবি সম্ভবত যাচাই করা সম্ভব? না, না, সেটা তাই নাই। না? না, যে তিনি না, না। যিনি করবেন তার সেখানে ইন্টারভিউ নেওয়া, ইন ডেপথ সেখানে আমি বললে আপনি বুঝতে পারবেন, যেমন আমরা বাছাই কমিটিতে যখন ছিলাম তখন 100 মার্কস ছিল। তার 20 মার্কস হচ্ছে পরিচালকের সক্ষমতা, যে সে আগে ফিল্ম করেছে কিনা। একদম 20 এর মধ্যে তাকে কত দিব। এখন তো সে তো একটা সিভি সাবমিট করছে আমাদের কাছে, সিভিটাতে তো তার এইটা থাকবে। এখন আপনি বলতে পারেন যে কেউ একটা ফিল্মও বানায় নাই, সে তো পাচ্ছে। এই জন্য আমি বলছি যে এই জায়গাটা আমি মন্তব্যটা করবো না। এটা কি কারণে পাচ্ছে, কেন পাচ্ছে, এটা আমার বিষয় না। তার মানে ব্যবস্থাটি ত্রুটিপূর্ণ, যথেষ্ট ত্রুটিপূর্ণ আছে, এবং সেই ত্রুটিগুলো যদি না সারানো হয় তাহলে বোধহয় এটার পুনরাবৃত্তি হতেই থাকবে, এবং এই নিয়ে আমাদের জিজ্ঞাসা আছে। নিশ্চয়ই ওনারা দেখেন না, এখন আইন থাকলে আইনের ব্যত্যয় তো করতে পারে, তাই না? অন্য বিবেচনায় উনি পাচ্ছেন না, আইনটা কি আসলে সঠিকভাবে বোধহয় আমাদের প্রয়োগ করা হয়নি, যে কারণে ওরা অনুদানটা দেয় 9 মাসের মধ্যে ছবি করতে হবে, কিন্তু 9 মাসের পক্ষে এরকম করা ছবি কি সম্ভব? সবসময় নাও হতে পারে। আপনার ক্ষেত্রে লেগেছে 4 বছর, 5 বছর লেগেছে, আপনি বললেন না, 12-13 যদি পেয়ে থাকেন, তাহলে সেগুলো আমার 17তে রিলিজ হয়েছে, যাই হোক লেগেছে 3 বছর তো লেগেছে। সেইটাই, কিন্তু ওরা তো বলে যে 1 বছরের মধ্যে না, তখন হয় কি, টেকনিক্যালি স্পিকিং আপনাকে একটা চিঠি দিতে হয়, ভ্যালিড কারণ থাকলে। যেমন ওই সময় বিএনপির ওই যে খালেদা জিয়া এনারা যে একটা আন্দোলন করতেছিল 6 মাস ব্যাপী, যে ব্লক হয়ে থাকলো সারা দেশ, এই সময় তো আপনি শুটিং করতে পারবেন, তখন একটা চিঠি দিতে। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি চলচ্চিত্র সংসদ আন্দোলনের কথা বললেন যে সেখান থেকেই আপনার উঠে আসা, সেখান থেকেই আপনার শিক্ষা, আপনার চেতনার উদ্বোধন। তো আমার মনে হয় অনেক বছর হয়ে গেল, 60 বছরের মতো হয়ে গেল। এখন বর্তমান পরিবর্তিত বাস্তবতায়, প্রযুক্তিগত পরিবর্তন, আমাদের সমাজের যে পরিবর্তন হয়েছে, এই চলচ্চিত্র আন্দোলন কি ঠিক একই গতি দিয়ে চলবে, নাকি তাকে নতুন করে ভাবা উচিত, তাকে নিয়ে হালনাগাদ করা উচিত, এবং তাকে নতুন ভাবে উপস্থাপন করা উচিত? সেইটা কি, এই নিয়ে আপনার চিন্তাটা কি বর্তমানে চলচ্চিত্র হওয়া উচিত? আমি আসলে একজন, কি বলবো, আমি বাই চয়েস সমাজ বিজ্ঞান পড়েছি, কেমন। আমি নটরডেম কলেজ থেকে যখন বের হয়ে গেলাম তখন আমার সামনে অনেক কিছুই ছিল, এটা যাও ওটা যাও করতে, কিন্তু আমি অবাধ্য মানে ছেলের মতো সমাজ বিজ্ঞান পড়লাম। সমাজ বিজ্ঞানটা পড়েছি যে আমি প্রথম থেকেই জীবনে ভেবেছি যে আমাকে লিখতে হবে, কাজ করতে হবে এই পথে, নাটক, চলচ্চিত্র ইত্যাদি নিয়ে, সংস্কৃতি, সমাজতত্ত্ব ইত্যাদি নিয়ে। তো তখন এখন স্বাভাবিক কারণেই আমি কার্ল মার্কসের সেই যে হিস্টোরিক্যাল ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, এটা আমাকে পড়তে হয়েছে, এবং এটার সীমাবদ্ধতা আছে কিনা আমি জানি না, হয়তো নিউ মার্কসিস্টরা বলেন যে এখানে অনেক সময় সেটা তো থাকতেই পারে, একটা তত্ত্ব দিলে তত্ত্বের অনেকগুলো ফাঁক ফোকর থাকতে পারে, কিন্তু ওই তত্ত্বটা আমার কাছে এখনো ভ্যালিড। সমাজ, রাষ্ট্রে, ইতিহাসে, জীবনে কোনো কিছু অকস্মাৎ ঘটে না, এর কতগুলো কার্যকারণ থাকে। ওই যে আমি শুরুতে যে ব্যক্তির জীবনের কথা বললাম, এখন একটা সময় প্রয়োজন ছিল এখানে আপনার এই চলচ্চিত্র সংসদ আন্দোলনের, সেটা আমরা করেছি, কিন্তু আন্দোলন হয় কি, চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে
নিজের মধ্যে একটা পরিবর্তনের মানে কি বলে প্রয়োজন অনুভব করে। এটাই হচ্ছে হিস্টোরিক্যাল ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। আমাদের এইখানে চলচ্চিত্র সংসদ আন্দোলন চলতে চলতে নিজের মধ্যে নিজেই একটা মানে পরিবর্তনের প্রয়োজন অনুভব করে, হ্যাঁ, এবং সেইটা এখন এই প্রয়োজনটা এখন দেখা দিয়েছে এখানে। এখন আর ওই ক্লাসিক্যাল ওয়েতে চিরায়ত পদ্ধতিতে আমরা যে সিনেমা দেখাতাম, দর্শককে ইনভাইট করতাম, আমার তো মনে আছে আমি 300, 350, 400 চিঠি লিখতাম, কারণ আমার সদস্য ছিল এত, এদেরকে 20 পয়সা মনে হয়েছিল তখন, ওই জিপিওতে গিয়ে দিয়ে আসতাম, ওই যে তখন কি ফ্র্যাঙ্কলিন মেশিন না কি মেশিনে এগুলো ছাপ পড়তো 20 পয়সার, এবং এগুলো তাদের ঠিকানায় যেত, তখন তারা আসতো সদস্যরা। এবং আমি যখন ইয়েতে কাজ করলাম, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলন, এগুলো ইতিহাস, এগুলো আমি মনে করি যে আমার জ্ঞানগর্ভ আলোচনার চেয়ে এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, যে আমরা তখন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সংসদে এত সদস্য ছিল যে 2-3টা শো করতে হতো একটা সিনেমার জন্য, কেমন? তো এই জিনিসটা কি এখন হবে? এখন তো হবে না। ওই সিনেমাটা তো এখন আপনি নানাভাবে দেখতে পাচ্ছেন। আর আমরা তখন কি করতাম, বিভিন্ন এমবেসিতে যেতাম, কাঁধে করে রিক্সায় করে আমরা এই বড় বড় ক্যান গুলো আনতাম। এখন কি সেটা হবে? পরিবর্তন ইজ ইনএভিটেবল। পরিবর্তিত এই পরিস্থিতিতে আমার মনে হয় আন্দোলন তার নিজের চরিত্র নিজেই বেছে নিচ্ছে। না, কিন্তু তাহলে এখন চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রধান লক্ষ্য বা অন্যতম প্রধান লক্ষ্য এবং কাজ কি হওয়া উচিত? একই, ওই জায়গাটা আমি একদম রিজিড, যে ওই অবস্থার পরিবর্তন, মানে history is inevitable, change is inevitable, whether you want it or not, it will take place in one way or another, in your society, in your state. সততর পরিবর্তনের মধ্যে বাস করি বলে পরিবর্তন যে হচ্ছে এই জিনিসটা খেয়াল করতে পারি না, until and now social critic down আপনি পরিবর্তনগুলো ধরতে পারবেন না। কিন্তু আমি তো বুঝতে পারতেছি যে এই পরিবর্তন হচ্ছে এই কারণে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন চলচ্চিত্র সংসদ আন্দোলন তার নতুন রূপ পেয়েছে, একটা জায়গা মানে নিজের মধ্যে এখন পরিবর্তনটা আসার দরকার আছে আমাদের। আমরা ট্রেডিশনাল ওয়েতে, ক্লাসিক্যাল ওয়েতে যে শর্ট ফিল্ম ফোরাম মুভমেন্ট করতাম, সেই মুভমেন্ট ওইভাবে এখন আর হবে না। এখন আমব্রেলাটা থাকুক, কিন্তু ওয়েজ এন্ড মিনস এর মধ্যে পরিবর্তন আনতে হবে। এই যেমন আপনি এখন আমার সাথে কথা বলছেন, আগের দিন হলে আপনি আমাকে বলতেন যে শামীম ভাই আপনি একটা প্রবন্ধ লিখবেন, আপনি আসেন, যাওয়া আসা ভাড়া দিব, হ্যাঁ, এবং সব দিব, আপনি আজকে দেখেন আপনি জুমের মধ্যে সেমিনার করছি, কথা বলছি। তাহলে ওই যে ওয়েজ এন্ড মিনস এর পরিবর্তন হয়েছে বলে, কিন্তু বেসিক জিনিসগুলা কিন্তু ঠিকই রয়ে গেছে। সেই আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। এবং যদি বলেন যে ফিল্ম বানানোর সহজ হয়ে গেছে কিনা, আমি বললাম, মানে বলবো যে আপনার ওয়েজ এন্ড মিনস গুলা সহজ হয়ে গেছে, আপনার মোবাইল দিয়ে একটা ফিল্ম করে, কিন্তু ফিল্ম বানানোর যে প্রক্রিয়া এগুলো সহজ হয়নি। ওইখানে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না, করলে ওটা ফিল্ম হবে না। ওখানে আখ্যানের ব্যাপারে আপনাকে যথেষ্ট সৃষ্টিশীল হতে হবে, আপনার দৃশ্য নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট সৃষ্টিশীল হতে হবে, আমি বলি শব্দ প্রয়োগের ক্ষেত্রে সৃষ্টিশীল হতে হবে, আপনার সম্পাদনার ক্ষেত্রে সৃষ্টিশীল হতে হবে। না, আমরা কথা বলছিলাম চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়ে। চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়ে আমার মনে হয় অন্তত চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়ে আমরা কথা বলছিলাম। তা আমার মনে হয় অন্তত একটি কাজ করতে পারে, আমাদের যেহেতু ভালো ছবির বা শৈল্পিক ছবির দর্শক নিয়ে বেশ সংকট আপনি লক্ষ্য করছেন, আমরা সবাই লক্ষ্য করছি, অন্তত দর্শক বাড়ানোর একটা সামগ্রিক আমি কেন ডিসএগ্রি করছি যে এটা আসলে সংকটটা হচ্ছে, আপনাকে দেখতে হবে যে এইখানে ঘটছেটাই, দর্শক কোন দর্শক দেয়। আপনি দেখেন 80 থেকে 90 সাল পর্যন্ত আপনি সিনেমা হলগুলোর ভিতরে যা করেছেন, একটা নারী ওখানে ঢুকবে কেমন করে বলেন আপনি? ওখানে একটা বাচ্চা নিয়ে আমরা সেটা আলোচনার বাইরে রাখছি, আমরা সেটাই আলোচনার বাইরে রাখছি। দর্শক
আমরা বলছি যে একটা নতুন প্রজন্ম ধরে নেন, এটা তরুণ প্রজন্ম, সে ছবি তরুণ দেখতে আসে, প্রজন্ম তো সেটা তাকে হলে যাবে না, তাকে তৈরি আপনি করে সিনেমা হলে সে যাবে না। তাকে এটা তৈরি সে করে, তাকে এটা তৈরি করার চেষ্টা কি চলচ্চিত্র না, করতে পারে আপনি না? আপনি নতুন ভাবে কিছুই তৈরি করতে পারেন, আচ্ছা, সবকিছুই একটা ইয়েতে আরেকটা আসে। আজকে নতুন প্রজন্মের দর্শক তৈরি করতে মানেটা কি? ও তো ওর জায়গা খুঁজে বের করে নিয়ে গেছে। ও হাতে তার কাছে যে জিনিসটা আছে সেটা দিয়ে সে ভালো জিনিস, মানে তার পছন্দের জিনিস সে কিন্তু দেখে নিচ্ছে। আপনি যদি একটা গবেষণা করেন, না দেশের ছবিগুলা, আমাদের তাহলে এই দেশের ছবিগুলা যে নতুন ঠিক, আমাদের দেশের ছবিগুলা যে তাদেরকে দেখানো যাচ্ছে, দেশের তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না, আমাদের নতুন চলচ্চিত্রকাররা যে ছবি বানিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো বা কিছু একটা কাজ করার সুযোগ আছে আর কি আমি দিকে নিয়ে। মনে হ্যাঁ, করি হুম। এই দিনও পরিবর্তিত হবে। এখন আমি ধরেন, আমি তো এই যে আমি নেক্সট যে ফিল্মটা বানানোর কথা ভাবছি, আমি কোথায় রিলি, আমি তো হলে না দিয়ে অনেকগুলো আমার কাছে সামনে পথ আছে, তাই না? আমি ওই নামগুলো করছি না, নেটফ্লিক্স ইজ ওয়ান অফ দ্যাম, তাই না? বা আরো 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 অনেকগুলো ফোরাম তৈরি হয়ে গেছে যে ওই জায়গায় আপনি দিতে পারেন। ইউটিউবে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমি একটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি প্রডিউস করে আমি তো বিক্রি করতে পারি, খারাপ অর্থ দেয় না তো। তাহলে না, তাহলে রুচি কে তৈরি করে, দর্শক কে তৈরি করে? না সব মাধ্যম। আমি ওরারও মনে করি না, না, এই সমস্ত বাণিজ্যিক প্ল্যাটফর্ম গুলো সব ছবি তারা নিতে চায় না, এই ক্ষেত্রে তাদের কতগুলো মানদণ্ড আছে আর কি। হ্যাঁ, কিন্তু আমরা তো চাইবো যে একটা সত্যিগত শৈল্পিক ছবি, সিরিয়াস ছবি, বা খুব একটা পলিটিক্যালি খুব একটা জি জি বক্তব্যধর্মী ছবি, আমরা চাইবো যে ছবিটা মানুষ দেখুক আর কি। হ্যাঁ, তার জন্য অনুকূল জায়গা তৈরি করা। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আপনি একজন চলচ্চিত্র শিক্ষকও, বিভিন্ন জায়গায় জি পড়িয়েছেন, জি বিশ্ববিদ্যালয়ে জি পড়িয়েছেন, জি এবং এটা ভীষণ দরকার, কারণ চলচ্চিত্র এমন একটা মাধ্যম, এটা ঠিকঠাক প্রশিক্ষণ যদি না হয়, এটা তাত্ত্বিক দিকটা সম্পর্কে পরিষ্কার চিন্তা থাকা উচিত, এটা প্রায়োগিক ব্যাপারেও তো হাতে কলমে দক্ষতা থাকা উচিত, তাহলেই হয়তো বা কিছু ভালো চলচ্চিত্র নির্মাতা জি বেরোতে জি হবে। এবং সেইটার জন্য অনেক দিনের এটা দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের সরকারও সম্প্রতি একটা ইনস্টিটিউট করেছে, সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এখন এই ইনস্টিটিউট গুলো বা অন্যান্য জায়গাগুলোর যে পড়াশোনার মান, কারিকুলাম, শিক্ষা পাঠ্যক্রম ইত্যাদি, আপনি কতখানি আশাবাদী যে এর ফলে আমরা কিছু ভালো চলচ্চিত্র নির্মাতা পাবো, সেখান থেকে পাওয়ার সুযোগ কি বা সম্ভাবনা কি তৈরি হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। অনেকগুলো বিষয় আপনি কিন্তু আমার সামনে উপস্থাপন করলেন। তার মধ্যে হচ্ছে যে ভালো চলচ্চিত্র নির্মাতা তৈরি হবে কিনা, ভালো চলচ্চিত্র আসবে কিনা, ইত্যাদি ইত্যাদি, বা শিক্ষার মান, এরকম ৪-৫টা প্রসঙ্গ আপনি তুলেছেন। ওয়ান্স এগেইন এগুলো একটু সময়, তবে আমি বলবো যে আসলে সত্যজিৎ রায় যেটা বলেছিলেন যে পৃথিবীর কোনো ইনস্টিটিউটই আসলে ফিল্ম ডিরেক্টরের জন্ম দিতে পারে না, তাকে নিজে থেকে নিজের কাজ, নিজের পথ তৈরি করে নিতে হয়। কারণ সত্যজিৎ রায় তো কোনো ইনস্টিটিউটে পড়েন নাই, ঋত্বিকও পড়েন নাই। এইভাবে প্রচুর মানুষের কথা বলা যায় যে যারা আসলে এইভাবে প্রশিক্ষণ নিয়ে এসে করেছেন। মার্কোভস্কির কথা আলাদা, তাই না? তিনি প্রশিক্ষণ নিয়ে এসে কাজ করেছেন, না নিলেও যে এইসব করতে পারতেন না তা নয়। তা আমি মনে করি যে এটা আসলে জোর করে করা যায় না, এটা সৃষ্টিশীলতার ব্যাপার। সব মানুষ বকে যাবে না, তার বকে যাওয়ার উপাদানগুলো তার নিজের ভিতরেই থাকতে হবে, তার নিজস্ব এসোনা থাকতে হবে যে আমি শিল্পকে ভালোবাসবো। হ্যাঁ, নন্দনতাত্ত্বিক পরিকাঠামোর মধ্যে থেকে আমি আমার শিল্পকর্মটা তৈরি করব। এগুলা কারো ভিতরে ঢুকিয়ে দেয়া যায় না। ওটা হ্যাঁ, কোথাও গেলে একটা যদি প্ল্যাটফর্ম থাকে তাহলে হয়তো নিতে পারে। যেমন প্ল্যাটফর্ম ছিল বলেই কিন্তু আমরা ফিল্ম দেখেছি। আমি যে গোলটা হয়েছে বলেই তো দেখেছি। তো এটা একটা উত্তর হতে পারে আপনার যে না, আর নিজের থেকে নিজে তৈরি হতে হবে। আমি মনে করি এখন নতুন প্রজন্ম আছে মানুষ, তাদেরকে আমি এটাই বলবো যে আপনি একটা বিশাল না করেও আপনি করতে পারবেন, সেটা হচ্ছে অন্য জিনিস। আর যে এই যে চলচ্চিত্র বিদ্যাদানের ক্ষেত্রে যদি একটা বিশ্বাসযোগ্য আঙ্গিক দাঁড় করাতে হয়, যেটা আমি ফিল করছি, বহু বছর ধরেই শিক্ষকতা করছি, আমার কাছে মনে হয় যে একটা কি বলে এটাকে, মানে ইন্টিগ্রেটেড একটা সিলেবাস দরকার। এইটার অভাব আমি অনুভব করছি। এইটা না হলে পরে যেটা হয় যে একজন শিক্ষক তার মতো করে, এখন যেটা সিস্টেম আমাদের এখানে সব জায়গায়, সব ইউনিভার্সিটিতে,
ঢাকা ইউনিভার্সিটিতে একটা ক্যারিকুলাম আছে, তাদের ফিক্সড একটা ক্যারিকুলাম আছে, কিন্তু কম্প্রিহেন্সিভ, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কম্প্রিহেন্সিভ সিলেবাস ইজ এ মাস্ট, যদি আপনি বিশ্বাসযোগ্য একটা কি বলি যে মানে চলচ্চিত্র বিদ্যাদানের আঙ্গিক আপনি দাঁড় করাতে চান। এইটা একটা আমার কাছে মনে হয় যে করা দরকার। এই যে বিসিটিএ এর কথা বললেন, ওখানে আমরা কাজ করছি, আর এই সূত্রে আমাদের দেশে কিন্তু মেধার অভাব নাই। আমি লক্ষ্য করেছি এনারা আমাদের আশেপাশেরই মানুষ, এনারা থিওরিটিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন, আমাদের এখানে প্রচুর মানে প্রশিক্ষিত জনবল আছে, এবং তারা কিন্তু স্বস্বক্ষেত্রে যে শিক্ষাদানটা করছেন এটা কিন্তু একটা ক্লাস আছে। তো যেটা সেটা হচ্ছে এগুলোকে এক জায়গায় এনে, বিশেষ করে পাঠ্যসূচির ক্ষেত্রে। ঠিক আছে, আমরা আপনার কিছু অভিজ্ঞতা পেলাম, কিন্তু আপনি যে কটি নাম বললেন বা আরো কিছু নাম বললেন এগুলো হয়তো ব্যতিক্রমী, কিন্তু মূলত সারা পৃথিবীতে সব জায়গাতেই চলচ্চিত্র ইনস্টিটিউট আছে, সেখান থেকে প্রচুর গ্রাজুয়েট বেরিয়েছে, তারা প্রচুর ভালো ভালো ফিল্ম মেকার আমরা সেখান থেকেও পেয়েছি। ফিল্ম মেকার আমরা শুধু তো ডিরেক্টর না, সেখানে সম্পাদনার কাজ শেখার আছে, সেখানে অনেক কারিগরি বিষয় আছে, ভিডিওগ্রাফির ব্যাপার আছে। হ্যাঁ, তো সেটার নিশ্চয়ই প্রয়োজন আছে। আমরা খোদ আমাদের পাশের দেশ কলকাতাতেই যদি লক্ষ্য করি, কলকাতাতে গত কয়েক বছর ধরে যেটা চলচ্চিত্রের নির্মাণের মধ্যে একটা বেশ একটা ইতিবাচক একটা উন্নয়ন ঘটেছে। অনেকেই বলেন সেটা সত্যজিৎ ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের একটা ফসল হয়তো বা আমরা সেটা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, তো সেটারও আমার মনে হয় প্রয়োজন আছে। আমার মনে হয় ওই দিক থেকেও আমাদের আসলে আরো বিনিয়োগ করা দরকার রয়েছে। আরো ভালো শিক্ষক যদি আমরা সম্ভব হয় বাইরে থেকেও আনা, কারিকুলামটা কথা বলেন সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এবং আরো হাতে কলমে কাজের সুযোগ তৈরি করা ইত্যাদি। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্নে যেতে চাই, যেটা আগে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে চলচ্চিত্র সমালোচনা সংস্কৃতিটাও কিন্তু আমাদের এখানে তৈরি হলো না। মানে জি, হ্যালো, না, আমি এই সমালোচনা জায়গা যাওয়ার আগে আমি বলছি কি যে ফিল্ম এটা একটা টেকনোলজি বেসড ল্যাঙ্গুয়েজ। এই টেকনোলজি আছে এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এর সাথে ওই যে পরিবর্তনের কথা বললাম, এই ডিজিটাল ফিল্ম ফরম্যাট কিন্তু ধীরে ধীরে নিজের মধ্যেও কিন্তু পরিবর্তন আনছে না, চট করে হয়তো ধরতে পারছি না। যেমন ধরেন একটা জিনিস আসছে এখন, এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়ার কারণে যে সমস্ত অ্যাপারেটাসটা আপনি পাচ্ছেন, এটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সৃষ্টিশীল হতে হবে। যেমন এখন একটা ড্রোনের শট দেখবেন, প্রায় সিনেমাতেই দেখা যায়। যেমন আমি মায়াদি লস্ট মাদারও দেখলাম, অনাহক মনে হয়েছে অনেক ড্রোন শট। মানে ড্রোনটা আসছে, এখন উপর থেকে একটা এরিয়াল ভিউ পাওয়া যাবে, দেখতে ভালো লাগে বলেই আমি দিয়ে দিলাম, তার কোনো ইয়ে নাই, কনক্লুশন নাই, কোনো রিজন নাই, কোনো অর্থ দাঁড় করায় না, কোনো মানে মিনিংফুল না জিনিসটা। তো এই জায়গাটায় আমার মনে হয় যে সজাগ থাকা দরকার নতুন যারা আছে। আর যে চলচ্চিত্র সমালোচনা, এটা ধরেন আমাদের যে সনযোগ বলা হয়, যেটা স্টুডিও বেসড বাণিজ্যিক ধারার ভিতরে, মানে এফডিসি কেন্দ্রিক যদি সোজা বলি, ভালো ভালো কাজ হয়েছিল তখন, এবং যারা কাজ করেছিলেন, যেমন ধরেন খানাতার রহমান, বা তার আগে যদি মানে জহির রায়হানের কথা বলি, জহির রায়হানের ওই ফিল্মগুলো নিয়ে কি ওই সময় ওইরকম ভাবে লেখা হয়েছে? হয় নাই অতটা। এরপরে ধরেন এইভাবে হয়, ওই চলচ্চিত্র সমালোচনা করবে বলে তাকে নিজে থেকে তৈরি হতে হবে যে আমি এই পথেই বকে যাব, কারণ এগুলো অনেক সময়ের ব্যাপার। আমি যে তানভীর মোকাম্মেলের এই যে লাল সালুর কথা বললাম, ইট টুক নিয়ারলি 3 months, 2 পার্ট লিখলাম, 1000 টাকা তো পাই, কিন্তু 3 মাস চলতে গেলে একটা মানুষের ওই সময় যদি ধরেন 30-90 হাজার টাকা খরচ করেছি, আমি খরচ করেছি আমার পিছনে। তাহলে এইভাবে নিজেকে লগ্নি কতজন করবে? একসময় মাহবুব আলমের কথা আপনি জানেন যে উনি লিখে গেছেন নিজের নামে, ছদ্মনামে, 3-4টা ছদ্মনামে লিখেছেন। সেই সময়টা এখন আর নাই। ছোট ছোট হয় কি, ফিল্ম রিভিউ এক জিনিস, ছোট ছোট রিভিউ করে, যেটা চলচ্চিত্র সাংবাদিকরা করেন। ফিল্ম ক্রিটিসিজম আরেক জিনিস, এটা একটু সময় নেয়, এর জায়গাও অনেক বেশি পাওয়া যায়। এখানে কিন্তু কারণ আছে। আপনি প্রথম আলো বা অন্যান্য পত্রিকা থেকে বলা হয় যে এই 700 শব্দের মধ্যে আপনি লিখে দিবেন, টিকিটটা পাঠায়,
যাওয়া আসা করার ব্যবস্থা করে। আপনি দেখেন, তো 700 শব্দের লিখে তো আমার পোষাবে না। তারপর আমি করলাম, কিন্তু এখন আর করি না। আমি ফিল্ম ক্রিটিসিজমটা করি কারণে যে আমাকে কালিও কলম জায়গা দেয়, আমাকে উত্তরাধিকার যে পত্রিকা আছে জায়গা দেয়, বিসিটিআই যে পত্রিকা আছে এই পত্রিকার নামটাও আমার দেয়া। এইটাতে আমরা লিখে আনন্দ পাই, এবং এই যে যেটার আমি নির্বাহী সম্পাদক হিসেবে গত সংখ্যাতেও পর্যন্ত আমি ছিলাম, 16তম সংখ্যা পর্যন্ত বিসিটিআই এর একেবারে ফাউন্ডার নির্বাহী সম্পাদক হিসেবে আমি কাজ করেছি। এবং আমার আরেকটা জিনিস যদি আপনি আলোচনায় আনতে চান, সেটা একটা বিশাল, আমি মনে করি আমার তত্ত্ব কথা দিয়ে কাজ হবে না। আমি অনেক লেখক তৈরি করেছি। আমি 2008 না 9 সাল থেকে যে আমাদের প্রতি বছরে 2টো সংখ্যা বের হতো, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নাল। কারণ আমি দেখলাম যে আমাদের জার্নাল দরকার। আমরা একটা লিখলাম 5000 শব্দ, 4000 শব্দ, এটা কোথায় ছাপবো? কেউ নেয় না। এই সংখ্যাতেও আমি নতুন নতুন ছেলে মেয়ে সব এনেছি যে আপনারা লেখেন। লেখা আমি আমার নিজের কম্পিউটারে ঠিকও করে দিই অনেক সময়, শিরোনাম থেকে শুরু করে সবকিছু। তো মান বাড়বে কোত্থেকে? এক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এখন এই কাজটা কিছুটা যেটা আমার পক্ষে সম্ভব সেটা আমি করে যাচ্ছি। হ্যাঁ, এই যে নির্বাহী সম্পাদক হিসেবে যে কাজ করে গেলাম, এটাও আমি মনে করি যে আমার জীবনের, এবং এই জায়গায় আমি আনন্দ পেয়েছি। এটা আমি আনন্দ পেয়েছি। অনেক ধন্যবাদ। আমি ওই সম্পাদনা করে আনন্দ পেয়েছি, লিখে আনন্দ পেয়েছি, নিজে সম্পাদনা কি বলে সমালোচনা লিখে আনন্দ পেয়েছি, লেখক তৈরি করে আমি আনন্দ পেয়েছি, জায়গাগুলো তৈরি করেছি, দিয়ে গেছি, একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছি যে নিজেকে আসলে এই কোনো কিছু প্রাপ্তির আশায় না, বিলিয়ে দিতে হবে। অনেক ধন্যবাদ। মানে আমি এই সুযোগে জাস্ট দুটো পত্রিকার নাম করি। রাজশাহী থেকে ম্যাজিক লণ্ঠন নামে একটা পত্রিকা বেশ কিছুদিন ধরে বেরিয়ে এসছে, বেশ মানসম্পন্ন, বেশ ভালো পত্রিকা, নিয়মিত বেরোচ্ছে। আর খুব সম্প্রতি সিনেমা দর্শন নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে, খুব সম্প্রতি প্রথম সংখ্যা বেরিয়েছে, দ্বিতীয় সংখ্যার কাজে চলছে বিধান রিবেরুর সম্পাদনায়। সেটিও বেশ খুবই মানসম্পন্ন একটি কাগজ হয়েছে। অর্থাৎ একটু একটু করে আপনার মাধ্যমে জানাচ্ছি যে ওনারা যদি আমাকে আপনার সাথে যোগাযোগ করে পত্রিকাটা দেয় তাহলে আমি খুশি হব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমি বলছিলাম আপনার মাধ্যমে জানাচ্ছি যে ওই যিনি এটা কষ্ট করে বের করেছেন, তিনি যদি আমাকে সংখ্যাটা পাঠান তাহলে আমি খুশি হব। আচ্ছা, আমার মনে হয় বিধান রিভিউ আমাদের অনুষ্ঠানটা দেখে বা শুনে নিশ্চয়ই তার কানে গেছে, বা আমি নিজেও তাকে বিধান তো আমার ছাত্র, তো ও তো আমার সরাসরি মানে ছাত্র, ওর সম্পাদনায় বেরিয়েছে সিনেমা দর্শন নামে, বেশ বড় সড়ো একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। আচ্ছা, আমার প্রায় শেষ পর্যায়ে আমরা একটু ছোট্ট প্রশ্ন জানতে চাই আপনার কাছ থেকে। আপনার এই মুহূর্তে চলচ্চিত্র বিষয়ক পরিকল্পনা কি, নিজের কাজ নিয়ে কি পরিকল্পনা, আর দেশের চলচ্চিত্র, সামগ্রিক চলচ্চিত্র পরিমণ্ডলীয় আপনার স্বপ্নটা কি আর কি? আপনি একটা ছবির কথা বলছেন, একটা নতুন ছবি বানাচ্ছেন, আপনি সেটা সম্পর্কে শুনি। আর দেশের সামগ্রিক চলচ্চিত্র বিষয়ক আপনার আমি চেষ্টা করব যে স্ক্রিপ্টটা করেছি অনুদানের জন্য এবার জমা, তো দেখি যদি পাই তাহলে কাজটা আমি করতে পারবো। এটা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, এই সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে করা, এটা একটা দিক, নির্মাণের দিক। একটা সময় এখানে তর্ক হতো যে যারা চলচ্চিত্র সংসদ আন্দোলন করে বা চলচ্চিত্র সংস্কৃতিতে অবদান রাখছেন, লেখালেখি করেন, তাদেরকে কি বানাতেই হবে কিনা ফিল্ম। এক পক্ষ বলছিল, এটা খসরু ভাই, আলমগীর কবিরদের আমলের পাস তর্ক। তখন এক পক্ষ জামিল ভাই ছিলেন, মাহবুব জামিল, এরা তর্ক করতেন যে না, আমরা শুধু চলচ্চিত্র সংস্কৃতির উন্নয়নে আমরা সিনেমাই দেখাবো, আমরা লিখবো, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, বানানোর দরকার নাই। আমি মনে করি দুটোর একটা যোগ আসলে আলমগীর কবির সাহেব উনি লিখেছেন ক্রমাগত, এবং লিখে লিখে মানে নিজের শত্রুও বাড়িয়েছেন অনেক, মানে কাজ করলে শত্রু তৈরি হবে, আর না করলে তৈরি হবে না। এনিওয়েজ, আর ফিল্মও বানিয়েছেন। তো আমিও চেষ্টা করব যে এইভাবে নিজেকে রাখতে আর কি, লিখতে হবে, কাজ করতে হবে, এটাই আমি মনে করি আমার তরফে আমার জন্য সুপারিশ। আচ্ছা, আর বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আপনার স্বপ্নের জায়গাটা যদি বলতেন একটু। বাংলাদেশের চলচ্চিত্র হচ্ছে কি, যে ওই যে আমার সেই থিসিস, যেটা আমি অল্প বয়সে সোশিওলজি পড়ে শিখেছি, যে ইতিহাস অকস্মাৎ কিছু করবে না, এর কার্যকারণ সূত্রগুলো সমাজ দেহে তৈরি হয়। সমাজ তো আমার কাছে একটা দেহ সম্পন্ন, একটা প্রাণ সম্পন্ন বস্তু। এটা নির্জীব মনে হবে যিনি সোশিওলজিস্ট না তার কাছে,
তা আমি তো দেখছি যে এখানে হৃদয়, এখানে পা, এখানে মাথা, এখানে হাত, এখানে পা, এগুলো আমি সব বুঝতে পারি। তো এগুলো পরিবর্তনটা যখন হবে তখন কোনো না কোনো কারণেই হবে নিশ্চয়ই। এক সময় এখানে কিছু কাজ হবে, কিন্তু ওই যে বলছিলাম যে ইয়েটাকে বুঝতে হবে, ওটাকে প্রাণময় করতে হবে, যে যন্ত্রটা আসছে, যেমন মানে যন্ত্র হিসাবে যদি ঠিক করেন হবে না, এটাকে একটা প্রাণময় বস্তুতে পরিণত করতে হবে, এটা দিয়ে একটা মানে দাঁড় করাতে হবে, ও না হলে হবে না। অনেক ধন্যবাদ, আমরা শেষ করব। তবে আমাদের এখানে জুমে দুজন এসছেন, আমার বন্ধু চন্দন শফিকুল কবির, উনি লন্ডন থেকে যুক্ত হয়েছেন, তিনি নিজে একজন চিত্রকর এবং তন্তুশিল্পী। এছাড়া চট্টগ্রাম থেকে একটা তরুণ সিনে বোদ্ধা এবং প্রচুর ছবি দেখে এবং ছবি নিয়ে লেখালেখি করে মামুনুর তানিম, এই দুজন যুক্ত আছেন এখন আমাদের সঙ্গে, এই জুম ঘরে আছেন। আমি আশা করব তারা কিছু মন্তব্য রাখবেন, বা যদি কোনো প্রশ্ন থাকে আপনার কাছে, প্রশ্নগুলো এখন উত্থাপন করবেন আর কি। এখন আমরা আলোচনায় যাচ্ছি। চন্দন এবং মামুন, তোমাদের কাছ থেকে কিছু শুনতে চাইছি, তোমাদের বক্তব্য মন্তব্য, এরপর আমি লাইভের মন্তব্যগুলো নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করব। চন্দন কিছু বলবে? ধন্যবাদ আলম ভাই। আমার আসলে বলার তেমন সুযোগ তো আসলে নেই, আমি আসলে এই জায়গার লোক না, বাট এই জায়গার আশেপাশে আমি থাকার লোক আর কি। হ্যাঁ, তো সেই 80-র দশক থেকে শুরু করেন আমি বাইরে আসার আগ পর্যন্ত মোটামুটি শর্ট ফিল্ম ফোরাম বন্ধুরা করেছে, সিনেমা দেখেছি, তাদের পত্রিকা হচ্ছে, পত্রিকার কভার ডিজাইন করেছি, ইত্যাদি করেছি আর কি। হ্যাঁ, সেইভাবে কিছুটা হয়তো বলতে পারি। আর অবশ্যই দর্শক, আজকের যিনি উপস্থাপক উনি আমাকে হয়তো চিনবেন না, না চেনারই কথা, মনেও হয়তো নেই, আমার মনে আছে, এই কারণে মনে আছে আজিজ মার্কেটে ঘাসফুল নদীতে কামরান ভাইয়ের ওখানে আপনার সাথে প্রায়শই দেখা হতো। আচ্ছা, কামরান ভাই, মাহবুব কামরান। অনেকদিন আগের, আমি 90-এর গোড়ায়, 90, 92, 93 সময়টায়। মাহবুব কামরান হচ্ছে নারায়ণগঞ্জের কবি। নারায়ণগঞ্জের মাহবুব ভাই তো মারা গেলেন। হ্যাঁ, আপনাদের খুব কাছের মানুষ ছিলেন, মারা গেলেন। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, সেই সময় অনেক বিষয় আলাপ আলোচনা এগুলো শুনতাম, বেশিরভাগই শুনতাম, আমি তখন ছাত্র। যাই হোক, তো ওই যে আপনি বললেন যে বকে যাওয়ার ব্যাপারটা, আসলে বকে যাওয়ার ক্ষেত্রে আবার কিন্তু ঠকে যাওয়ার ব্যাপার থাকে। তো যারা বকে যায় তারা কিন্তু আবার জানে তারা ঠকেও যাবে। তো আজকের এই প্রজন্ম বোধহয় ঠকতে রাজি নয়, বোধ করি, আমার কাছে মনে হয়। তাদের কথাবার্তা, তাদের যে আমাদেরকে ঠকানো হয়েছে, কিন্তু আমরা এটার জন্য না, আমরা ভাবিত নই, বাট তখন ওই বকে যাওয়ার সাথে ঠকে যাওয়া কিন্তু খুব যুক্ত থাকে। আর এই যে সমাজ পরিবর্তনের কথা বললেন, সমাজ পরিবর্তন সমাজটা একটা দেহের মতো, সমাজ তার নিজস্ব কতগুলো বিষয় আছে, তার পরিবর্তন, তার প্রয়োজনের কিছু বিষয় তার করাবে, বাট সেখানে সমাজ যেহেতু একটু দেহ, তার রোগ শোক আছে, এবং সেখানে আসলে প্রয়োজনীয় শৈল চিকিৎসক দরকার, নার্স এবং শৈল চিকিৎসক লাগে সমাজটাকে খানিকটা মেরামত করার জন্য। হ্যাঁ, এই জায়গাটা আমার যোগ আর কি। আর এই যে আমার একটু জানার বিষয়, যে ঋত্বিকের যে দেশজ রীতির কথা বললেন পরিচালক হিসাবে, তার ভাবনা, এবং এই ক্ষেত্রে কি বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণে যারা যুক্ত, সেটা কি এই যে দেশজ রীতি, সেটা কি আসলে কোনো প্রভাব রাখতে পারলো? আর যদি রেখে থাকে, আর যদি নাও বা রেখে থাকে, আপনার ভাবনা এই চলচ্চিত্র চর্চায় তা কতটা প্রাসঙ্গিক, যে এই ঋত্বিকের দেশজ ভাবনাটা? আরেকটা জিনিস, যে চলচ্চিত্র যে বিনোদনের আকাঙ্ক্ষা, আজকে চলচ্চিত্রকে শুধুই বিনোদনের আকাঙ্ক্ষা হিসাবে দেখা বা বিনোদন নিরপেক্ষ দেখার সুযোগ আছে কিনা। হ্যাঁ, নির্মাতাদের মধ্যে এক ধরনের, আজকের নির্মাতাদের মধ্যে অনেকের মধ্যে সেই বিষয়টা দেখি, যে ওই যে বললেন ড্রোনের খুব ব্যবহার, অযথা ব্যবহার, খুব কৌশলগত ভাবে তারা খুব সাউন্ড, তারা সেটা দেখাতে চান। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে সিনেমাটার যে বিষয়বস্তু, মানে তার প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি, কেন সিনেমা, কোন সিনেমা এবং কিভাবে সিনেমা, এই দৃষ্টিভঙ্গিটা যদি পরিষ্কার না হয়, তাহলে এই তথাকথিত বিনোদন নিরপেক্ষতা বোধহয় আসলে আমাদের ভালো কিছু
বোধ করি আমরা খুব বেশি পাবো না। আমি বোধ হয় জানি না, এটা আমার একেবারে ঠিক আছে, বাইরে আপনার থেকে, আমি একজন ভিজুয়াল হ্যাঁ, আর্টিস্ট হিসাবে আমি এইভাবে দেখি ব্যাপারটা। না, ঠিক আছে। না, আপনার কথাগুলোর ভিতরেই অনেকগুলো উত্তরও আছে যে আপনি মূল্যায়নটা যথার্থই করেছেন। তবে ঋত্বিকের দেশজ রীতি এখন এটা যে ঋত্বিক একা করেছে তা নয়, মোটা দাগে ওদের অনেকের ভিতরেই ছিল, যেমন বারিন সাহার ১৩ নদীর পারে, এটাতেও কিন্তু আমি যে দেশজ রীতির কথা বলছি তার পরিচ্ছাপ আছে। এবং সত্যজিৎ রায়ের যে এই হীরক রাজার দেশে গোপী গাইন বাঘা বাইন সম্পূর্ণ তো দেশজ রীতিতে তৈরি আমার কাছে মনে হয়, অসাধারণ। কিন্তু এগুলো খুব একটা সামনে আসে না। পথের পাঁচালী অনেক বা অপুর সংসার, দুঃখিত, এই যে এইগুলো অনেক কিছুই আছে তার, কিন্তু এইটা তার একটা বড় জায়গা আমি মনে করি। এই রীতিটা তিনি সচেতন, এটা আসছে কোত্থেকে দেখেন, এই যে গোপী গাইন বাঘা বাইন, তার বাবা কে, তার দাদা কে, তারা কি কাজ করতো, তারা ওগুলো দেশজ রীতিতে কিন্তু ওই যে ওগুলো লিখেছিলেন। ওই লেখারই যখন উনি ট্রান্সপোর্টেশনটা ঘটাচ্ছেন আপনার ফিল্ম ফরম্যাটে, তখন বাধ্য হয়ে বা অথবা এমনও বলা যায় নিজের অজান্তেই তিনি এমন একটা রীতিতে এই গোপী গাইন বাঘা বাইনকে আনলেন ফিল্ম ফরম্যাটে, সেখানে ওই রীতিটা চলে আসছে। এজন্য আমি তত্ত্ব নিয়ে কিন্তু কাজ করেছি একটা সময়, ওই যে ঋত্বিক ঘটকের থিসিস করার সময়। আমার কাছে মনে হয়েছে যে তাহলে দেশজ চলচ্চিত্র তত্ত্ব বলে কিছু কি আছে নাকি থাকা দরকার। আমার তো মনে হয় খুব থাকা দরকার, আমি তো মনে করি আছেই। এটা খুঁড়ে খুঁজে বের করার দায় দায়িত্ব নিতে হবে একজনকে, তিনি দেখবেন, কারণ এগুলাই দেশজ রীতি, দেশজ চলচ্চিত্র তত্ত্ব দিকের হয়তো অনেক উদাহরণ দেওয়া যায় সেখানে আছে। এটা একটা দিক। আর জন্য কি বলছিলেন আপনি যে এগুলো ওন করা, আসলে না ঋত্বিক মানে এটা নিজেও দিয়েছে তার রীতি, এগুলা প্রভাব রিপিট কতটা না, এটা পড়েছে? একবারই হয় না। হ্যাঁ, ঋত্বিকের নিজে এখন প্রভাব যদি বলেন না, ওই যে ওইটা ওইটা ওইটাকে রিপিট করা, রিপিটেশন আসলে শিল্পের জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে আমার কাছে মনে হয়েছে। সেটা সে কারণে সম্ভবত ঋত্বিক এক জিনিস বারবার ব্যবহার করেন না, ভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভাবে আসছে। আর এই দেশে সচেতন ভাবে কেন, মানে অসচেতন ভাবেও কিন্তু আসলে মানে ঋত্বিক বলেন বা অন্যদের প্রভাব এখানে নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এবার মামুনুর তানিমের কাছ থেকে শুনতে চাইবো তার কোনো জিজ্ঞাসা আছে কিনা বা তার কোনো মন্তব্য আছে কিনা। মামুন, তুমি কি আছো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, আলম ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। তবে আমার সেভাবে আজকে অবশ্য কিছু জিজ্ঞেস করার নাই। তবে আমি আমি পুরো অনুষ্ঠানটা মোটামুটি শুরু থেকেই একদম ছিলাম এবং পুরো অনুষ্ঠানটাই খুবই উপভোগ করেছি বলা যায়। এটা আজকে শুধুমাত্র আলোচনা না, আপনার দিক থেকে এবং আজকে সম্মানিত যিনি অতিথি তার দিক থেকেই একদম দুটো দিক থেকেই দুটো পক্ষ, দুটো আলোচনা, দুটো পিটি তুলে আনা হয়েছে এখানে, চলচ্চিত্রের দর্শন নিয়ে, চলচ্চিত্র পাঠ নিয়ে, এবং সবচেয়ে বড় কথা চলচ্চিত্র সমালোচনার যে ব্যাপারটা। কারণ চলচ্চিত্র একটা শিল্প, তো শিল্পের যখন সমালোচনা হবে তো সেটাও কিন্তু খুব সহজ কিছু না। ওইটার একটা গাঠনিক কাঠামো থাকে, নির্দিষ্ট কাঠামোতেই সমালোচনাটা হয়। তো সমালোচনা শুধু করলেই হয় না, বরঞ্চ কিভাবে একটা শিল্পের একটা সমালোচনা হতে পারে একদম যৌক্তিক উপায়ে, সেই সম্পর্কিত পাঠটা আমাদের এই দেশে খুবই জরুরি মনে করি, যেটার সবচেয়ে বেশি অভাব আছে এই দেশে। সমালোচনার একটা পূর্ণাঙ্গ কাঠামো নেই, কিংবা সেভাবে একটা সমালোচক শ্রেণী অন্তত এই সময়ে, মানে আমরা যারা তরুণ আছি এই সময়ে, আমরা সেভাবে কিন্তু পাই না। ওইভাবে সমালোচনার জায়গাটা তৈরি হয়নি, সেভাবে সমালোচককেও আমরা পাই না সেভাবে আর কি। এবং এটাকে যারা প্রফেশন হিসেবে নিতে চায় তারাও কিন্তু খুব একটা বেশি সুবিধা করতে পারে না। তো আমি এই দিকগুলোর দিকে চাই যে সবাই নজর দিবে, যারা সমালোচনার জায়গাটাকে প্রফেশনালি নিতে চায়। কারণ এটা অবশ্যই একটা প্রফেশনাল জায়গা, বিশ্বের অনেক বিখ্যাত নামি দামি সমালোচক আছে চলচ্চিত্রের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। তো এই দেশেও সেই দিকটা উল্লেখযোগ্য বলেই আমি মনে করি। আর সেই সাথে হচ্ছে চলচ্চিত্র শিক্ষার জন্য অবশ্যই আহ
ইনস্টিটিউট দরকার বলে আমি মনে করি। আমাদের সেইভাবে সুযোগ হয়নি। এখন তৈরি হচ্ছে বিসিটিআই আছে। এটার কথা ইদানিংকালে সবচেয়ে বেশি জানি। কারণ ওখানে অবশ্য আমার এক খুব কাছের একজন বড় ভাই ওখানে পড়ালেখা করছে সেই সূত্রে আরকি। আমি মনে করি এই ধরনের ইনস্টিটিউট গুলো আরো বেশি দরকার। সরকারের পৃষ্ঠপোষকতাতেই দরকার। সেই সাথে চলচ্চিত্রের যারা অবশ্যই আছে সবার একত্রে একটা সম্মিলিত চেষ্টাতেই দরকার। সেই সাথে আমি মনে করি শুধু দেশের থেকে না বরঞ্চ দেশের বাহিরে আরো বড় বড় যারা আছেন সিনেমার নানান দিক নিয়ে আলোচনা করতে পারেন, শিক্ষা দান করতে পারেন, তাদেরকেও একদম সবার একটা সম্মেলন এখানে দরকার। তাদেরকে যদি নিয়ে আসা যায় তাহলে আমাদের দেশের যারা ছাত্র তাদের জন্য অনেক ভালো হবে বলে মনে করি। কারণ আমাদের পাশের দিকে যদি দেখি কিংবা গোটা বিশ্বের দিকে যদি দেখি, চলচ্চিত্রের ফরম্যাট এখন অনেক বেশি বদলে গেছে। এমনিতেই তো কমার্শিয়াল সিনেমা যেগুলোকে আমরা বলি সেগুলোর জয়জয়কার হচ্ছে। এর পাশাপাশি যে ইন্ডি চলচ্চিত্র যেটাকে বলি, এটা খুব বিশাল ভাবে একটা মার্কেট তৈরি করে ফেলছে। তো ওইরকম ভাবে আমাদের এদিকে কিছু তৈরি হয় নাই। তো এই দিকগুলোতে দৃষ্টিপাত করা খুবই জরুরি বলে আমি মনে করি আরকি। তো আপাতত এটুকুই। হ্যাঁ, ধন্যবাদ। আওয়াল ভাই যদি কিছু বলেন এর প্রত্যুত্তরে। হ্যাঁ, না ঠিক আছে, খুবই একটা ভালো দিকে উনি গেছেন। সেটাতে আমরা চলচ্চিত্র সমালোচনার এই যে একটা ফরম্যাট হচ্ছে প্রিন্ট মিডিয়া, একটা জিনিস হচ্ছে যেটা আমি করলাম, মানে লেখা, আমি বা অন্য অনেকেই করে গেছেন লেখা। ইদানিং যেটা হচ্ছে, যেটার উপর আমরা একটা গবেষণা করাচ্ছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে, যে অনলাইনে বা অনেকের ব্লগে, অনেকের এই যে ফেসবুকে অনেক কিছু আছে না, এই যে অনলাইনে এখন যে চলচ্চিত্র সমালোচনা হচ্ছে, এই সমালোচনাগুলো কতটা চলচ্চিত্রকে এগিয়ে দিতে পারে, ঠিক এইভাবে মানে শিরোনামটা করা আছে। হ্যাঁ, মানে যেটা শিরোনামটা হচ্ছে এরকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র সমালোচনার শুরু। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে এখানে হচ্ছে, হ্যাঁ, কনস্ট্রাকটিভ, এখানে হয়তো কিছু কিছু বিরূপ মন্তব্য থাকে, কিন্তু অনেকেই দেখবেন, এই যে বিধান রিভিউর কথা বললেন বা আরো এরকম, আমি সবাইকে চিনি না, মাফ করবেন, কিন্তু আমি নিশ্চিত যে এখানে কাজ হচ্ছে। আমার সঙ্গে গবেষক হিসেবে কাজ করতেছেন দুজন, একজন বরিশাল ইউনিভার্সিটির মুনিরা বলে একজন, আর এইখানে শাওলিন বলে একজন, এই দুইজন মিলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র সমালোচনার স্বরূপটা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। আমি একেবারে লাইন আপটা এটা গবেষণার থাকতে হয় সেটা তৈরি করে তাদেরকে দিয়েছি যে আপনারা এইভাবে এগিয়ে যান। 5 জন যারা লেখেন রীতি মানে প্রায়শ লেখেন, সেই 5 জনের ইন্টারভিউ নেন। এই যে যারা কমেন্ট করে, কমেন্ট গুলো নেন, 150 কমেন্ট নেন। এই জায়গাটাও আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। কারণ এখন যে যুগটা আসছে, এখানে শুধু লিখলে হবে না, এখন লেখা হয় সেটা তো অন্য ফরম্যাটে লেখা হচ্ছে। ওইটাও ওয়ান সেকেন্ড টেকনোলজির একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা উই মাস্ট মেক বেস্ট ইউজ অফ দ্যাট টেকনোলজি অলসো। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ প্রায়, তবে লাইভে কিছু মন্তব্য আসছে, আমি দুই একটা আপনাকে একটু জানাচ্ছি আপনার জাস্ট আগ্রহের জন্য। ওই যে কমেন্ট আর কি। হ্যাঁ, জাহিদ মুস্তাফা, আমাদের শিল্পী বন্ধু, আচ্ছা আচ্ছা, চিত্রশিল্পী, ও লিখেছে যে আলম জি খোরশেদের এই অনুষ্ঠানটি বেশ ঋদ্ধ, ধন্যবাদ তাকে। এবং এরপরে আপনার প্রতি লিখেছে অনেক শুভকামনা সুপ্রিয় শামীম ভাই। আচ্ছা, আর এখানে চট্টগ্রাম থেকে মুনির হেলাল, হ্যাঁ সে আমার বন্ধু অনেক সে লিখেছে নাটকের। শামীম অনেকদিন পর তোর কথা শুনছি, অর্থাৎ আপনাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, ছেলেবেলার বন্ধু, অনেক একেবারে ওর বন্ধু। হ্যাঁ, সেইটাই। বিনা ওর বউয়ের নাম। হ্যাঁ, তিনিও অভিনেত্রী। তাকে আমার শুভেচ্ছা দিচ্ছি আপনার এই মাধ্যমে, আচ্ছা, এবং হ্যাঁ। মুনির হেলালকেও। আর গাজী মাহতাব হাসান নামে একজন আমাদের ইনস্টিটিউট বিষয়ে আলোচনায় বলছেন যে আমাদের ইনস্টিটিউটে একেবারে ফিল্ম ডিপ্লোমা নিয়েই বিশাল ফিল্ম টিচার হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাও একটা সমস্যার কথা বলছেন নাকি, শিক্ষকের ক্ষেত্রে দেখা যায় যে স্রেফ ডিপ্লোমা নিয়েই শিক্ষক হয়ে যাচ্ছে আর কি। আমি জানি না, নিশ্চয়ই এরকম ঘটনা ঘটেছে দুই একটা। আর ওই দেশে মানে ইনস্টিটিউট বিসিটিআই থেকে হ্যাঁ হ্যাঁ নিয়ে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হতেই পারে একজন ছাত্র যদি সেরকম মেরিটোরিয়াস হয়, সে তো না শিক্ষক না, হতেই পারে। কিন্তু তার ঢংটা, মানে তার শর্টটা হচ্ছে একটু ব্যঙ্গাত্মক, যে মেয়ার ফিল্ম ডিপ্লোমা হোল্ডার বিকামিং বিগ ফিল্ম টিচার আর কি। হ্যাঁ, সেইটা বোধহয় হয়তো বা একটু নেতিবাচক হয়ে যায়। তিনি আরেকটা মন্তব্য করেছেন,
দেশজ রীতি নিয়ে যে আপনি যেটা বললেন, বলছেন দেশজ রীতি নিয়ে রাজেন তরফদারও অনেক ভালো কাজ করেছেন, মানে একদম তার ধারণা একদম রাজেন ঠিকই তরফদার বলছেন, অলসো ঠিকই মেক বলছেন। মাচ, হ্যাঁ সেটাই আর কি। হ্যাঁ, অনেক হ্যাঁ, ধন্যবাদ ওনাকে। হ্যাঁ, আমি তো বললাম যে অনেক অনেক হ্যাঁ, আছেন এটা। হ্যাঁ, হ্যাঁ, বারিক শাহ রাজেন্দ্র তরফদারেরও আগে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, উনি তো অনেক আগে 13 নদীর পাড়ে তো বেশ আরো আগে। আগে, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ, আর কি। হ্যাঁ। জি জি আর জি, অনেক ধন্যবাদ। আলমগীর হক স্বপন, তিনি একজন চলচ্চিত্র বোদ্ধা, তিনি লন্ডনে থাকেন। তিনিও বেশ কিছু মন্তব্য করেছেন, বিশেষ করে স্ক্রিপ্ট সিলেকশন কমিটিটা যে একটা হোক্স বা সর্বনাশ, শুধু স্ক্রিপ্টের ভিত্তিতে যে অন্ধের মতো নির্বাচন করে দেওয়া মূল্যায়ন এবং তার ফল যে প্রায়শই ভালো হয় না, এটা নিয়ে একটা মন্তব্য করেছেন আর কি। তো এই না, হলো কিন্তু এই আমাদের। বিষয়ে আমি কিন্তু বলেছি যে হ্যাঁ, চিত্রনাট্য বাছাই কমিটি সর্বশেষ সিদ্ধান্ত নেয় না। হুম, এটা হুম। বাছাই কমিটির পরে আরেকটা কমিটি আছে, সেটাকে অনুদান কমিটি বলে। বলে কিন্তু সেখানে তারা, আরো কিন্তু হ্যাঁ তারা ওই কি, প্রোফাইলের মানুষ থাকে। তারা কি প্রক্রিয়া করে সেটা আমরা জানি না। সেখানে কি তাদেরকে কিছু না, সেখানে প্রেজেন্টেশন যেটা করতে পাঠানো হয় হয়, কিনা, ইন্টারভিউ হয় কিনা, বা তাদের হয় কিছু হয় ছোট স্ক্রিপ্ট সবই বুক হয়, দেখাতে হয় কিনা আর কি। সবই হয়, সেটা, হ্যাঁ, সবই হয়, আচ্ছা, সবই ঠিক হয়। আছে, হ্যাঁ। তো আমরা শেষ করব, শেষ করার আগে আপনার কাছ থেকে আপনার একটা উপসংহার মন্তব্য, বিশেষ করে এই মুহূর্তে যারা তরুণরা যারা চলচ্চিত্র নির্মাণে আসতে চাইছে বা চলচ্চিত্র সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে চাইছে, তাদের প্রতি আপনার যদি একটা এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কোনো পরামর্শ থাকে সেটা, এবং আজকে সামগ্রিক অনুষ্ঠান নিয়ে আপনার একটা উপসংহার মন্তব্যের ভিতর দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। না, ধন্যবাদ। আহ, কথা হচ্ছে কি যে আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে হুম, আসলে টেকনোলজি আসবে, হুম, হুম, এটার ব্যবহারের উপর কিন্তু আসলে নির্ভর করবে যে আপনি, মানে আমি শিল্প চলচ্চিত্র বলছি না, চলচ্চিত্র দেখার মতো চলচ্চিত্র তৈরি করতে পারতে গেলে তাকে কিন্তু এই যে যেমন মোবাইল এসে গেছে বলেই আমার হাতের কাছে আমি একটা কিছু তুললাম আর একটা ফিল্ম হয়ে গেল, তা হবে না। টেকনোলজি আসবে, তার ব্যবহারটা যেন আপনার নির্মাণ করার সময় আপনার যে প্রক্রিয়াগুলো মেনটেন করে একটা ফিল্ম করতে হয় সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হবে। যদি এরোলাইন একটা দাঁড় করায়, যেমন একটা বীজ ভাবনা আসলো, ভাবনা আসার পর এটাকে গবেষণার ভিতরে নিতে হবে যে এই ভাবনাটা আমি আসলে এই ফরম্যাটে, ফিল্ম ফরম্যাটে ট্রান্সপোর্ট করতে পারবো কিনা। এবং সত্যজিৎ রায় কিন্তু ওই যে এলিয়েনদের নিয়ে একটা ফিল্ম করার কথা ভেবেছিলেন, উনি ছবিও এঁকেছিলেন, সব করেছিলেন, কিন্তু ওই সময়ে এটা করার মতো উপযুক্ত অ্যাপারেটাস তার কাছে ছিল না, ওই যে টেকনোলজিটা ছিল না। তো আমি এই বীজ ভাবনাটাকে আনতে পারবো কিনা, একটা গবেষণা প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে একটা একটা চিত্র নাটক দাঁড় করানো, তারপরে শুটিং করা, তারপরে এডিট করা, এই যে এই প্রক্রিয়াগুলোর বাইরে গেলে হবে না, ভিতরে থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, তার এস্থেটিক্স সেন্সটাকে, ফিল্ম ফর্ম সম্পর্কে যে ধারণা, সেগুলাকে এনরিচ করতে হবে। এই দেখার জন্য তাকে তার নিজের চোখটা তৈরি করতে হবে। আমি মনে করি নিজের মনটাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করব, ডেডিকেশন থাকতে হবে প্রচন্ড। আমি ওইটা করব, এটা করব, ওইটা করব, কিন্তু এটা হয় না সত্যজিৎ রায় আহরণ করার জন্য। আর বাকি প্রতি বছরই উনি ফিল্ম করতেন এবং বলতেন যে না আমার তো, আমার সাথে যারা আছে তাদেরকে আমি খাওয়াবো কি না করি। তো আপনি যে প্রশ্নটা রেখেছেন যে নতুন যারা আসছেন, হুম, করি যে পুরনো তাদের কাজগুলো বীক্ষণ করার যে ইয়েটা, জায়গাটা নিজের মধ্যে দাঁড় করাতে হবে। তারপরে নিজের কাজটা, নিজের বীজ ভাবনাটাকে ধীরে 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 একটা পর্যায়ে নিয়ে গিয়ে ফিনিশ করতে হবে, একটা ফিনিশ প্রোডাক্ট, দ্যাট ইজ ফিল্ম দিয়ে। প্রক্রিয়াটা কিন্তু বদলায়নি। আইজেনস্টাইন যে প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে, তার সময় মোবাইল ছিল না, কিন্তু প্রক্রিয়াটা যেটা, ওই প্রক্রিয়াটার ভিতর দিয়ে আপনি মোবাইল নিয়ে এগোতে চাইলে পারেন, মোবাইল নিয়ে ফিল্ম করতে চাইলেও পারেন। প্রক্রিয়াগুলোকে অ্যাভয়েড করা যাবে না, কোনো একটা ইয়েকে বাদ দেওয়া যাবে না। হুম। এবং শেষ পর্যন্ত মানে যেটা আছে যে আপনি উদ্যোগ নিয়েছেন এই করোনা কালে, যে করোনা কালে আমি যেটা এখন প্রায়শই ভাবি যে পৃথিবীর পৃষ্ঠাটাই বদলে দিয়েছে এই করোনা। এখন এই নতুন পৃষ্ঠায়
এই যে সাদা পৃষ্ঠায় নতুন প্রজন্মের কথা যদি বলেন আপনি, ছেলে মেয়েরা কি লিখবে, ইট ইজ মানে ডিপেন্ডিং আপন দ্যাট। হুম। তাদের মানে- দেখার ধরনটা, চোখটা, কানটা খোলা রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাজিদুল আউয়াল। আমি শেষ করব, তবে তার আগে একটি ঘোষণা দিয়ে রাখতে চাইছি আমাদের পরবর্তী সপ্তাহের অনুষ্ঠানটির বিষয়ে। সেটি হবে 2রা জানুয়ারি শনিবার একই সময় সন্ধ্যা 7:30টায়, এবং আমাদের সেদিনের পর্বটি হচ্ছে বীক্ষণ পর্ব, অর্থাৎ আমরা একটা ছবি দেখব এবং সেই ছবিটাকে নিয়ে আলাপ আলোচনা করব। পরিচালক এবং একজন নির্দিষ্ট আলোচকও থাকবেন, এবং সেই ছবিটি নির্বাচিত হয়েছে রিয়াদ আরফিন নামে একজন খুবই তরুণ চলচ্চিত্রকার, রিয়াদ আরফিন। ওর ছবি দ্য বাস রাইড, ওর 15 মিনিটে স্বল্পদৈর্ঘ্য ছবি আছে দ্য বাস রাইড। আমরা সেই বাস রাইডটি সেদিন দেখব এবং সেটি নিয়ে কথা বলবো। একজন আলোচক আসবেন এবং পরিচালক নিজে উপস্থিত থাকবেন, এবং আমরা যারা এখানে দর্শক থাকবো এবং লাইভে থাকবো সবাই মিলে ছবিটি নিয়ে কথাবার্তা বলবো। তো আশা করি আপনারা যুক্ত হবেন আমাদের সঙ্গে সেদিন 2রা জানুয়ারি সন্ধ্যাবেলায়। আর ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।